সুপ্রিয় সুধী, আজকে আমরা আবার স্টুডিওতে উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য বিষয়গুলো ছিল, জুলাই আন্দোলনের মূল কথাগুলো এবং কারা কোন আন্দোলনে কতটুকু বাধাগ্রস্ত হয়েছিল সেগুলো উল্লেখ করার জন্য। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমাদের সঙ্গে যারা ছিল তারা তাদের জীবনীটা তুলে ধরেছিল জুলাইয়ের আন্দোলনের। আজকে যারা আছে তারাও ঠিক একইভাবে কতটা বাধাগ্রস্ত হয়েছিল জুলাইয়ে এবং কতটা প্রশ্নের সম্মুখীন হয়ে এবং জীবন মৃত্যুর মাঝখানে থেকে লড়াই করেছিল, তাদের মুখ থেকে সেই গল্পগুলোই আবারও শুনবো। সঙ্গে আছে আমি তাহমিনা তুলি এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে আছেন, প্রথমেই আমাদের সঙ্গে এখন কথা বলবেন আমাদের ওয়াসিম হাসান অপূর্ব, যুগ্ম আহ্বায়ক, মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা মাগুরা। চলুন তবে ওয়াসিম ভাইয়ের কাছে যাই এবং তার কাছে জানতে চাইবো প্রথমে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো। তারপরে দিনকাল কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো জুলাই মাসটা ফুল ধরে, তো এর মধ্যে আমরা জানতে চাইবো যে আপনার আন্দোলনের ভূমিকা কতটুকু ছিল এবং এই আন্দোলনে আপনার যে ভূমিকা ছিল এই ভূমিকাটা পালন করতে গিয়ে কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছেন এবং আন্দোলনে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল? জি অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাগুরা নিউজ টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আসলে আমি শুরুতে অবগত করি যে আমার পূর্বে রাজনৈতিক কোনো ট্যাগ ছিল না এবং আমার পরিবার রাজনীতির সাথে কখনো যুক্ত ছিল না। কিন্তু যখন দেখলাম বাংলাদেশে যখন আন্দোলন শুরু হলো, জুলাই যখন হত্যাযজ্ঞ চালানো শুরু হলো, তখন আসলে গায়ের লোম কাটা দিত। ভিডিওগুলো দেখলে কখনো নিজেকে সামনে রাখতে পারতাম না। তখন আসলে আমার মন চাইলো যে আমি আন্দোলনে নামবো, যে কোনো ভাবে নামতে হবে। আপনি অবশ্যই অবগত আছেন যে মাগুরা অবস্থাটা এমন ছিল যে আমরা আন্দোলন হওয়ার কোনো সুযোগটা পাই নাই। আমরা যতবারই ডেট দিয়েছি ততবারই দেখছি যে আসলে সেই জায়গাটা ছাত্রলীগ, পুলিশ, বিভিন্ন প্রশাসন লোকদের সেটা করে থাকতো, আসলে কন্ট্রোল নিয়ে থাকতো। এটা আসলে কখনো করে উঠতে পারে নাই। যখন 16 জুলাই যখন আমাদের প্রথম শহীদ হলো আমাদের প্রথম আবু সাইদ ভাই, তখন হচ্ছে অন্যরকম একটা পরিবেশ তৈরি হলো। তখন আসলে আমি মন চাইলো যে আসলে আন্দোলন করবো যে কোনো ভাবেই হোক। তখন আসলে 18 তারিখে একটা আন্দোলন ডাক দিয়েছিল, কে বাগায় জানি না আমি। 18 তারিখে আন্দোলন আসলাম ভাইনাতে। আসার পরে আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে হাজী সাহেব রোড হয়ে ভাইনা মোড়ে আসছিলাম, আসার পর যখন আন্দোলনে নামছি আমার মাত্রই পুলিশের দাবরানি জোরানি দিয়ে ওইখান থেকে আমরা দৌড়ানো শুরু করলাম। তখন হাজী সাহেব রোডে দৌড়াতে থাকলাম। আমার সাথে ছিল দৃষ্টি ছিল, আমাদের বর্তমান বৈষম্য ছাত্র কমিটিতে আছে। আমার সাথে সাদিয়া সুলতান আপু ছিল, আরো অনেকেই ছিল। তখন আসলে আমরা দৌড়াচ্ছি, পিছন দিকে তাকাই, দেখি পিছন দিকে আমার ঢা করতেই আছে আমাদেরকে। তখন আসলে দৌড়াইতে দৌড়াইতে আমরা মডেল স্কুলের পিছন গেটে যখন চলে যাই তখন দেখি আমাদের পিছনে আছে। আচ্ছা, আমি একটু থামাতে চাই যে আপনি যখন দৌড়াচ্ছিলেন তখন আপনার সঙ্গে কতজন ছিল? তখন আমার সাথে 15 থেকে 20 জন হবে। আর পুলিশ পিছনে কতজন ছিল? আসলে ওইটা তো এইভাবে দেখার মতো ছিল না, তারপর একটা আইডিয়া মানে যে না অনেকগুলো পুলিশ ছিল বা আসলে খুব বেশি হয়তো হবে না, 5-7 জন এরকম হয়তো হবে, কিন্তু ছাত্রলীগের লোকজন বেশি ছিল ওই সময়। আচ্ছা আচ্ছা। তখন আসলে দৌড়াচ্ছি, এই সময় আমাদেরকে ওই ভিতর থেকে এক ভাই আমাদেরকে বললো যে ভাই দৌড়াইতে পারবেন না আপনারা, তো আমার গেট খুলে গেটের ভিতরে আপনি ঢুকে যান। তখন তাকে জিজ্ঞেস করলাম, এটা কি সাধারণ জনগণ ছিল? হ্যাঁ সাধারণ জনগণ, সাধারণ একজন শিক্ষার্থী। তখন আমি তাকে চিনতাম না। তখন হচ্ছে বললাম যে ভাই আপনার বাসায় ঢুকবো, আপনার আইডেন্টিটি তো জানি না আমরা। তখন উনি বললো ভাই সমস্যা নাই, আমিও আপনাদের সাথে আন্দোলন ছিলাম। আচ্ছা আচ্ছা। তো তখন আমি সাহস করে তার বাসার ভিতরে ঢুকলাম। তো তখন ওই সময় আপনারা সবাই তো অবগত আছেন যে নেট বন্ধ ছিল, ওই সময় ওয়াইফাইটা চালু ছিল, মোবাইল নেট বন্ধ ছিল। তখন ওই জায়গায় ঢোকার পরে দৃষ্টি অবশ্যই আমার পরিচয় হলো, সাদিয়া সুলতান অবশ্যই পরিচয় হলো। তখন আসলে প্ল্যান করলাম যে কিভাবে কি করতে পারি, আমরা এটা কিভাবে আগাইতে পারি। তখন ওইখান থেকে আমাদের প্রথম যাত্রা শুরু হলো। আমরা ওইখান থেকে মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, সেইখানে প্রথমত আমরা 3 জন দিয়ে শুরু হলো আমাদের। এরপর আমরা আস্তে আস্তে আসলে অনেকেই সমর্থন দেয়, কিন্তু আসলে কেউ ওইভাবে ভূমিকা কেউ আসতে চাইতো না। ওই সময় প্রেক্ষাপটটা তো সবাই আমরা জানি আসলে কি একটা প্রেক্ষাপট ছিল। তখন আসলে আমরা গ্রুপটা ক্রিয়েট করলাম, অনেক লোকজন ইনভাইট করি, অনেকে আসতে চায় অনেকে আসতে চায় না। এরকম করতে করতে আমরা বিশ্বস্ত লোক হলাম 8 জন। তখন আমরা 3 জন থেকে 8 জন যখন 8 জনের একটা গ্রুপ তৈরি হলো। এই 8 জনের সর্বপ্রথম একটা গ্রুপ তৈরি হলো এবং এটা 18 এবং 19 তারিখের ভিতরে আমরা গ্রুপটা কন্টিনিউ করলাম। তো এই সময় আমাদের সাথে ছিল আল জিহাদ ভাই, শফিকুল ইসলাম ভাই, যে বর্তমান ছাত্র দলের আছে জানেন আপনি। এরপর আমাদের ছিল দৃষ্টি আপু ছিল, এরপরে আমাদের সাদিয়া সুলতান আপু ছিল, আমি ছিলাম, বাইদিক ছিল। হ্যাঁ, এদেরকে দিয়ে আমাদের প্রথম গ্রুপটা ক্রিয়েট করা হলো। তখন এই গ্রুপে আমরা কেউ কারোর সাথে দেখা করি নাই, কিন্তু কথা বলতেছি এরকম একটা পর্যায়ে। কেউ কাউকে চিনি না, এই 3 জন বাদে কেউ কাউকে চিনি না। তখন আসলে আমরা সিদ্ধান্ত নিলাম দেখা করবো। আমরা এই দেখাটা করবো কোন জায়গায়, এটাও আমাদের একটা রিস্ক ছিল। তখন যখন দেখা করতে আসতাম তখন আমরা আসলে ফোন দিতাম যে এই প্রথমে দেখা করবো, আমি দেখা করতে চাই নাই, যে আসলে দেখা করতে যাবো ছাত্রলীগ না এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আমাকে তো ফাঁদেও ফেলতে পারে। ওই সময় অহরহ এটা হচ্ছিল। হ্যাঁ,
তখন আমাকে সাদিয়াবু বললো যে আসলে আপনি দেখা করতে চান, সমস্যা নাই, আমি দেখা করছি এদের সাথে। তখন আমি প্রথম দেখা করলাম সোজা হাসপাতালের 2 তলায়। আচ্ছা তখন ওইখানে যখন দেখা করতে গেলাম, তো সিচুয়েশনটা এরকম ছিল, ওরা চারদিকে খেয়াল করতাম যে কেউ আছে কিনা বা পরিবেশটা কেমন। সর্বপ্রথম আমরা সোজা হাসপাতালের 2 তলায় দেখা করলাম। আচ্ছা ওইখান থেকে আমাদের মূল জার্নিটা আরো স্ট্রং হইলো। আমাদের একটাই চাওয়া, আন্দোলন করতে হবে এবং খুব ভালোভাবে করতে হবে। এরপরে মাগুরাতে সম্ভবত 26-27 তারিখের দিকে যায়, সম্ভবত টাইমটা আমার ডেটটা মনে নাই। তো আরেকটা আন্দোলনের জন্য আমরা ফাইনালি একটা প্রস্তুতি নিলাম। কিন্তু ওই দিন অবস্থাটা এরকম এটা ছিল। কয় তারিখ ছিল? এটা 25 তারিখের পরে হবে ডেটটা। 18 তারিখে তো জুলাই ওইটা তো আন্দোলন হয়ে শুরু গেল। অলরেডি হয়ে গেছে ওই দিন মাগুরাতে। আমরা দৌড়ানি খাই, তো আমরা একটা গ্রুপ ক্রিয়েট আচ্ছা করলাম। আচ্ছা এর 25 তারিখের পরে একটা আন্দোলন করার জন্য আমরা মন স্থির করলাম, এবং ওই দিন আমরা আমাদের কালেকশনে ছিল সোজা হাসপাতালের 2 তলায় আমরা সবাই একত্রিত হলাম। তো ওইখানে মেয়েরাই ছিল সম্ভবত 40 জনের মতো, মেয়েদের কালেক্ট করতে পারছিলাম ওই দিন। ওয়াও, 40 জন শুধু মেয়েই ছিল? মেয়েরা আমরা বিভিন্ন গ্রুপে দেখে রাখছিলাম। কিছু গ্রুপ রাখছিলাম আমরা হচ্ছে হাজি সাহেবের, কিছু রাখছিলাম কিছু আমরা সোজা হাসপাতালে এই সাইডে, মানে 2 তলার এই সাইডে, কিছু ওই সাইডে, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছিলাম। এক জায়গায় হলেও তো ঝামেলা। তখন আসলে আমরা বিষয়টা অবজারভেশন রাখতেছিলাম। তখন আসলে আমরা বিভিন্ন গ্রুপের সাথে কথা বলছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছিলাম যে কিভাবে করলে ভালো হয়, আমাদের ডাকে আপনি আসবেন কিনা, বা আমরা নামলে আপনার পিছনে আপনি আসবেন কিনা। তখন ওরা আমাদেরকে ফাইন্ড আউট করছিল আসবে, কিন্তু আমরা যখনই আমাদের তখন ওই দিন আমাদের নামার কথা ছিল পান্ডান দলে, ওইখান থেকে ছাত্র দলের ভাইরা বলতেছিল ওইখান থেকে, আমরা বলছিলাম এইখান থেকে। ওরা যখন প্রথম ওইখানে নামলো, তো ওইখানে নামার পরে ওইখান থেকে দৌড়ানি দিয়ে ওদেরকে সব ছত্রভঙ্গ করে দিল। তখন আমরা চাইছিলাম না ভাইনাতে আমরা নামবো, সব ওইখানে চলে গেলাম, ভাইনাতে নামে আমরা অন্তত 2 মিনিট হলেও করবো। কিন্তু যে পরিস্থিতি এরকম ছিল যে তখন আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, বিভিন্ন প্রকার জনসম্মুখে নিয়ে যেতে আসছে। এগুলো কাদের হাতে ছিল? সবই ছাত্রলীগের হাতে ছিল এগুলো। আচ্ছা, আমরা অনেকেই চিনতাম না। তবে আমরা এভাবে দেখতেছিলাম, দেখে আসলে সাহসে নামতে পারিনি। আমরা ওই দিনের প্রেক্ষাপট অন্যরকম ছিল, যে প্রশাসন ওদের সাথে টোল দিচ্ছে, ওরাও রাজপথে আছে, মোটরসাইকেল না শোডাউন করতেছে। তখন আসলে আমরা ওদিন রিক্সে নামতে পারিনি। আচ্ছা, ওদের সঙ্গে প্রশাসনও ছিল, আবার ছাত্রলীগ তো ছিলই। ছাত্রলীগ ছিল, প্রশাসন গুলো ম্যাক্সিমাম সময় ছিল ভাইনা বলে ছিল, আমাদের কলেজের সামনে ছিল, এইগুলো তো রিজার্ভ ফোর্স ওইখানে ছিল। আর এদের সাথেও তো বিভিন্ন সময় দেখি টোল দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে টোল দিয়ে আছে। তো তখন সাহস করে নামতে পারি নাই। তখন আমাদের কথা চলতে থাকে, এবং বিভিন্ন উপজেলায় আমরা একটা সমন্বয় কমিটি করি, বিভিন্ন উপজেলাতে আমরা একটা কমিটি করি, যাদের মাধ্যমে আমরা এটা সংগঠিত করবো। করতে করতে আমাদের একটা গ্রুপে তখন মেম্বার 200 উপরে হয়ে গেল। 200 উপরে মেসেঞ্জার গ্রুপে মেম্বার এড করা যায় না, তখন আমরা 3টা গ্রুপ ক্রিয়েট করলাম। আচ্ছা, 3টা গ্রুপ আমাদের লোক ম্যানেজ চলতেছে। শালিকা, আপনার এখানে শ্রীপুর, এখানে মোহাম্মদ, 3টে বললা থেকে লোক আমরা কালেক্ট করতেছি। তো এরকম মাঝে মাঝে হচ্ছিল কি, বিভিন্ন গ্রুপে ছাত্রলীগ ঢুকে যাচ্ছিল, ঢুকে এই নিউজ গুলোই পাবলিশ করে দিচ্ছিল। 4 তারিখে অনেকবার আমরা চেষ্টা করে নামতে পারি না, শুধুমাত্র একটা কারণে, যে ছাত্রলীগ ঢুকতেছে, সমস্ত নিউজ নিয়ে নিউজগুলো ক্রাশ হয়ে যায়। তো তখন আমরা চিন্তা করলাম যে আসলে এইভাবে তো আন্দোলন করতে পারবো না। তখন আমরা চিন্তা করলাম যে আমরা 8 জনে মিলে ডেট দিব, এবং এই ডেটটা আমরা একদম অল্প কিছু মুহূর্তে মানে আগে দিব, অনেক আগে থেকে দিলে এটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এমনকি আপনাদের গোপন খবরগুলো হচ্ছে লিক হয়ে যাচ্ছে। তো এর ভিতরে আমি প্রথম আমি গ্রাম থেকে আসলে সবাইকে বলার মতো সাহস পাই নাই, কিছু লোককে কালেক্ট করলাম। তো সবাই এভাবে কালেক্ট করতেছে। তখন আসলে আমার ভাই বাইরে থাকে, আমার ভাইকে কেউ একজন ফোন দিয়েছে, ছাত্রলীগের কোন একজন ফোন দিয়ে আমার বিষয়ে অনেক কথা বলছে, যে আপনার ভাই এরকম বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে এটা, তখন তো আসলে এভাবে হাইট ছিল না, তবে ছাত্রদের পক্ষে আন্দোলন করবে, এই সমস্ত বিষয়ে ভাইকে অনেক কথা বলছেন। তখন আমার ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে অনেক প্রকার রাগারাগি করতেছে যে অনেক বড় নেতা হয়ে গেছিস, এগুলো এখন করার দরকার না, আমাকে ফোন দিয়ে নিষেধ করছে, তোর ক্ষতি করবে। তখন আসলে আমি ভাইকে বললাম যে আসলে আমি সেরকম সম্পৃক্ততা নাই, যা তোদের সাথে সঙ্গতি দিছি। মানে এমনি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কিছু আপনি এটাই জানাবেন, যাতে বাসা থেকে টেনশন না করে। এটাই বলা হয়েছে। তখন ভাই আমাকে নিষেধ করলো, রাস্তা যাওয়ার দরকার নাই, পরিস্থিতি তো অন্যরকম। তখন আমি ভাইকে আশ্বস্ত করলাম না, আমি যাবো না। আচ্ছা, আমি একটু প্রশ্ন শর্টকাট করে দিই, আপনি কি এই যে জুলাই আন্দোলনের মধ্যে আপনি কি গ্রেফতার হয়েছিলেন? না, আমি গ্রেফতার হই নাই। আচ্ছা, বা বাসা থেকে কোনো ক্ষয়ক্ষতি বা অথবা হচ্ছে আপনার মারধর বা এরকম, এই প্রশ্নগুলো আমরা একটু জানতে চাই। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে কি, আমরা যখন আমাদের সম্ভবত আমরা বৈষম্যবাদী ছাত্রজনের একটা প্ল্যাটফর্ম, তখন আমরা সামান্য একটা কমিটি তৈরি করলাম 8 জনের। এইটা আমরা বিভিন্ন ফেসবুক যোগাযোগের মাধ্যমে ফ্ল্যাশ করে দিলাম, এখন নাম্বার সহকারে। এই সাহসটা আমাদের তোমরা কেউ দেখাই নাই, সর্বপ্রথম আমরাই দেখালাম নাম্বার সহকারে, নাম সহকারে। যখন আমরা পার্সোনাল নাম্বারগুলো দিয়ে দিলাম, তখন আমরা বিভিন্ন ভীতির ভিতর ছিলাম, অনেক ফোন আসলো আমাদের কাছে, বিভিন্ন ভাবে গালিগালাজ করা হতো আমাদেরকে। তো এরকম হয়েছে, আমি 2টা রাত ফোন বন্ধ করে রাখছিলাম, আমি ভয়ে ফোন বন্ধ করে রাখছিলাম। এরকম হয়েছে যে যদি একটা পাতা পড়তেছে গাছ থেকে, সেটা শব্দ হলেও তাকাই দেখতাম আসলে কে আসলো, আসলে মনে হতো যে কেউ আসছে, এরকম একটা অবস্থা। তো আমার বাসায় সেরকম কেউ যায় নাই, কখনো আমার বাসায় কেউ যায় নাই, তবে আমাদের অন্যান্য কয়েকজন বাসায় গেছিল, হুমকি নামকি দিয়ে আসছে অনেক। তো আসলে ওই জায়গাটা থেকে তখন আমরা যখন 3 তারিখ রাতে আমাদের একটা মিটিং ফিক্সড হলো, 3 তারিখ 3 আগস্ট, হ্যাঁ 3 আগস্ট রাতে
আচ্ছা। তখন আমরা একটা মিটিং আয়োজন করলাম। ওই মিটিং আমরা 8 জনই ছিলাম। আপনার জুলাই এভাবেই কেটে গেল, এভাবে দৌড়ানি হ্যাঁ, দিতে দিতে আমরা কয়েকটা ডেট দিয়েছি কিন্তু কোনো ডেটে আমরা করতে পারি নাই। আচ্ছা, আমরা প্লেসে যাই কিন্তু প্লেসটা দেখে ফাঁকা নাই, প্লেসটা সম্পূর্ণ কন্ট্রোলে। আচ্ছা আচ্ছা, জুলাই মানে আপনারা আন্দোলনে আর আগাতে পারলেন না? আগাতে পারলাম না। আচ্ছা, এরপর আমরা 3 তারিখে রাতে যখন কথা হচ্ছিল 4 তারিখে আমরা নামবই, সে যত খারাপ পরিস্থিতি হোক না কেন 4 তারিখে নামবো। 4 তারিখে নামবো, কারণ আমাদের কালেকশনে অনেক স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট যারা নামতে চায়, তারা শুধু বলে যে ভাই আপনার নামের আপনি পিছিয়ে আমরা আছি, সামনে লিড দিয়ে আমাদের কেউ ছিল না ওই সময়। তখন আসলে আমাদের শফিক ভাই সহকারে আমাদের যে 8 সদস্য কমিটি ছিল, আমরা সর্বপ্রথম ভূমিকাটা নিলাম এবং আমরা প্রথমে ডেটটা আসলে 3 তারিখ রাতে যখন আমরা স্থানটা কোথায় দিব এইটা নিয়ে আলোচনা চললো আমাদের টানা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, জায়গাটা সিলেক্ট করতে পারতেছিলাম না আসলে কোন জায়গা দিলে ভালো হবে, বিভিন্ন সিদ্ধান্ত। তখন আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ভেন্যু দিব 2টা, কারণ যে আমরা আমাদের প্রথম চয়েস ছিল পান্নান দলিয়া ব্রিজের ওই মাথায়। আচ্ছা, ওই মাথায় তখন অনেক কথা ছিল যে ওই মাথায় যদি হয় তাহলে এই দিকে অনেক লোক এখানে হয়তো পৌঁছাতে নাও পারে, হয়তো আটকে যাবে, হয়তো পৌঁছাতে পারবে না। ভাইনা মোড়টা মুখ্য। হ্যাঁ হ্যাঁ, তখন আসলে কিন্তু ওই জায়গার একটা বিষয় ছিল কি ওইখানে যে কিছু ভাইরাস ছিল আমাদের সাথে, তারা বলতেছিল যে ওই জায়গাটা সেভ করতে পারবে আমাদেরকে, যদি সমস্যা হলেও সেভ করার মতো একটা ওয়ে তাদের হাতে থাকবে। তো সেই জায়গাটা থেকে আমাদের ভেন্যু সিলেক্ট করলো 2টা, একটা হচ্ছে ভাইনা এবং একটা হচ্ছে পান্নান দলিয়া আপনার ব্রিজের ওই পাশে। তখন ওইভাবে আমাদের আসলে 4 তারিখে সকাল থেকে আমাদের রাত থেকে আমাদের প্রস্তুতি ছিল এবং কে কি গুছাবো কে কি নিবো এইভাবে প্রস্তুতি আমাদের গোছানো ছিল। এরপর আমরা 4 তারিখ সকাল থেকে আমরা যার মতো করে বিভিন্ন প্লেস আমরা বিভিন্ন জায়গায় চলে গেছি। এর ভিতরে আমাদের যে কি পরিমাণ ফোন আসতেছিল, মানে ছাত্রলীগের ফোন আসতেছিল, সাধারণ শিক্ষার্থীর ফোন আসতেছিল। মানে আপনারা তো বুঝতে পারছেন না যে কোনটা ছাত্রলীগ ফোন দিচ্ছে আর কোনটা সাধারণ শিক্ষার্থী ফোন দিচ্ছে, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার মতো আমাদের কোনো ওয়ে ছিল না। কিন্তু এখন এমন দেখা যাচ্ছে যে আপনাকে ছাত্রলীগ সাধারণ ছাত্র সেজে আপনাকে ফোন দিল, তখন তো আপনি বিপদে পড়বেন। এরকম হয়েছে তো, আমরা এটা এড়ানোর জন্য আমরা কি করতাম, যখন আমরা হয়তো আসিমা ঢাকা রোডে, তখন ঢাকা রোডের কথা না বলে আমরা ঝন্টু হোটেলের কথা বলতাম, মানে বিষয়টা এরকম জাস্ট বোঝানোর জন্য বলতাম। আচ্ছা আচ্ছা, অ্যাড্রেস লোকেশন আমরা কখন দিতাম না, আমরা দূর থেকে অবজারভেশন রাখতাম আসলে কে আসলো বা কে আসছে, মানে বুদ্ধিটা অ্যাপ্লাই করেছেন। এরকম আসলে অনেক ভীতিকর একটা পরিস্থিতি আসলে তখন কথা মনে উঠলে যা প্রশ্ন কাটা দেয়। আচ্ছা, আমরা আন্দোলনটা একটু বাদ দিই, মানে আমরা আন্দোলনের কথা শুনলাম আপনার কাছ থেকে যতটুকু। আমরা এখন জানতে চাইবো যে 5 তারিখে আপনার অনুভূতি কেমন ছিল যখন শুনলেন যে হচ্ছে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং স্বৈরাচার পতন হয়েছে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে এটা আমরা কখন ধারণা করতে পারি না যে এত দ্রুতই চলে যাবে বা চলে যাচ্ছে বা বিষয়টা এরকম হয়ে গেছে। নেট তো বন্ধ ছিল, আমাদের জানার কোনো ওয়ে ছিল না, তখন আমাদের ম্যাক্সিমাম লোকের ফোনগুলো বন্ধ ছিল, আমরা জানতে পারতেছিলাম না। তখন আসলে 5 তারিখে যখন টিভির হেডলাইনে দেখলাম যে সেনাপ্রধান কিছু সময় পরে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন। এখানে হেডলাইনে ভাষণ দেওয়ার অনেক আগে কিন্তু সকাল 9টা অথবা 10টার দিকে সে পলায়ন করে, মেবি না, মানে সকাল 9টা 12টার দিকে। আচ্ছা, 9টা 10টার দিকে কিন্তু একটা লিক হয় এরকম যে সে পলায়ন করবে বা করেছে, এরকম কথা শুনে যায়। তখনকার অনুভূতি কি ছিল? আসলে সে কিন্তু পলায়ন তখন করেনি, কিন্তু করবে এরকম পরিস্থিতি ছিল। দেখেন ওই সময় পরিস্থিতি আসলে এরকম ছিল, আপনি দেখছেন অনেকেই ঢাকাতে, আপনি দেখছেন যে যখন সংসদ ভবনকে ঢুকে হ্যাঁ, গণভবনে যখন সবাই এক এক করতে যাচ্ছে, সবাই ওইখানে খুশিতে দেখেন নামাজ পড়ছে, অনেকে সিজদা দিচ্ছে এখানে, মানে ওই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো আসলে কোনো কিছু আপনি প্রকাশ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, মানে অপ্রত্যাশিত একটা বিষয়, মানে হঠাৎ না চাইতেই আসলে। তার মানে সবার মধ্যে আপনি অনেক খুশি ছিলেন? হ্যাঁ অবশ্যই, এখানে আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো আসলে যে অনুভূতি যেটা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এত সময় কথা বললাম ওয়াসিম হাসান অপূর্ব ভাইয়ের সঙ্গে, যুগ্ম আহ্বায়ক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার। এখন আমরা কথা বলবো হচ্ছে মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা। সুপ্রিয় দর্শক, এত সময় আমাদের সঙ্গে কথা বলছিলেন ওয়াসিম হাসান অপূর্ব, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। এখন আমাদের সঙ্গে কথা বলবেন মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা। এখন আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সঙ্গে। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। এই যে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। তারপর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। জুলাই থেকে এই জুলাই পর্যন্ত দিনগুলো কেমন কাটলো? আমি প্রথমে শুকরিয়া আদায় করি আমার মন্ডপুল আলমের উপর, তিনি আমাকে আজকে স্টেজে আসার মতো তৌফিক দান করেছেন। এবং পাশাপাশি আমি জুলাই আন্দোলনে আমার যে সকল ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছে তাদের জন্য আমি সকলের কাছে দোয়া চাই। পাশাপাশি আপনারা জানেন যে গত ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা দেশটাকে আসলে কিভাবে কি করে ফেলছিল। তা আপনারা জানেন যে আপনি যদি যান একটু ব্যাক ডেটে যাবেন, দেখবেন যে বাংলাদেশ যখন বা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়,
তখন এই পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের যারা ছিল তারা চাকরি দিত না, সহজে চাকরি হতো না। তাই এই শেখ হাসিনা যখন ছিল, দেখবেন যে ওর দলীয়করণ ভাবে চাকরি দিত। আসলে মানুষের একটা কেমন হয়ে গেছিল যে আসলে এই দেশে কি কোঠার মাধ্যমে চাকরি হবে বা দলীয়করণে চাকরি হবে। তখন সাধারণ ছাত্ররা ভাবলো বা জানলো যে আসলে এই দেশে এরকম যদি কোঠার মাধ্যমে চাকরি হয় আর সাধারণ যারা শিক্ষার্থীরা যদি না পায়, তাহলে তো দেশে আরো বেকারত্ব বেড়ে যাবে। তখন আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে যেটা হলো, আমার যেটা অনুভূতি যে আমি 16ই জুলাই রাতে যখন আবু সাইদ ভাই 16ই জুলাইয়ে মৃত্যুবরণ করে, তখন আমি আমার এই একটা গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে আমি একটু অ্যাড হই। সেখানে আমাদের 65 জন সদস্য ছিল 16 তারিখে। তো তখন আমাদের ওই 65 জন যখন সদস্য ছিল, তখন আমি ওইখানে কথা বলতেও বারবার ভয় পাচ্ছিলাম যে আসলে এটা কেমন কি দেখি অবস্থা হবে। পরে ওইখানে আমাদের একটা আন্দোলনের ডাক আসে যে আমরা 18 তারিখে শালিকায় করবো আন্দোলন। তখন আমার এই মাগুরা জেলার সাথে আমার তো কোনো সমন্বয় হয়নি। তখন আমার ওইখানে ভালো মনে আছে, শাকিল নামে একটা ছেলে ছিল আর নাইম নামে একটা ছেলে। তখন আমি তাদেরকে আসলে বুঝতে চেয়েছিলাম যে তারা আন্দোলন করবে না এরা ছাত্রলীগের কেউ। তাদেরকে দেখার জন্য আমি সেই 16 তারিখে রাত তখন 8:30 বাজে আমি তাদের কাছে যাই, তার সাথে কথা বললাম যে ভাই আন্দোলন কিভাবে করবা, কোথায় করবা, কি পজিশন। এটা কি আপনার গ্রাম থেকে শুরু হয়? গ্রাম থেকে। মানে আপনার গ্রাম হচ্ছে শালিকা? না, আমার গ্রাম হচ্ছে বাটিগাঁওড়ে মাদ্রাসা সদরে। আচ্ছা আচ্ছা। তখন আমি ওই শাকিলের সাথে কথা বলি, বলার পরে বলি যে ভাই তোমাদের ফিনান্সিয়াল যে সাপোর্টটা এটা আমি দিব, ব্যানার করতে হবে, পানি এগুলো লাগবে, যে তোমরা পানি বিতরণ করবো এবং হচ্ছে আন্দোলনটা ডাকতে হবে। তখন আমাদের সাথে আমার একটা মামা ছিল, মোশারফ নাম, ও বললো যে ভাই না আমি কিছু অর্থ আপনাদেরকে দিব। আচ্ছা আচ্ছা। তখন আমরা দুজনে মিলে আমরা শালিকার ব্যানারটা তৈরি করি, প্রজাপতি যে প্রিন্টার আছে ওইখান থেকে। তখন আমাদের এই 17 তারিখে আমাদের রাতে কথা হয়, তখন এই 65 জনের ভিতরে অধিকাংশ ছাত্রলীগ, এটা আমরা জানতাম না। তখন আমাদের এই গ্রুপের সকল তথ্য থানায় চলে যায়। যখন থানায় চলে যায় তখন আমরা চিন্তা ভাবনা করলাম তাহলে তো আমাদের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর আমার বাসা এত গ্রামে যে সহজে আমাকে পুলিশ পাবেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দারুণ ব্যাপার ছিল। যারা শহরে থাকে আমার মনে হয় আন্দোলন করতে গিয়ে তারা বেশি পুলিশের সম্মুখীন হয়েছে, কারণ তারা বাসায় আসতে যাওয়ার পথে একবার, মানে আসার পথে একবার দেখা, যাওয়ার পথে একবার দেখা, তো ওরা দুইবারই দাবড় খেয়েছে এরকম। তখন ওই শাকিল নামে যে ছেলেটা, ওকে রাত্রে অ্যারেস্ট করছে। আচ্ছা, পুলিশ তখন অ্যারেস্ট করছে বা 18 আন্দোলনের শুরুতেই সে অ্যারেস্ট হয়েছে 17 তারিখে রাতে। আচ্ছা আচ্ছা। এখন যখন ওই যে নাইম নামে যে ছেলে, ও নাইম আগেই বুঝতে পেরে ও পলাইছে। পলায় মানে ও বাড়ি থেকে যখন চলে যায়, তারপরে নাইমের বাবাকে ধরে নিয়ে আসে। আচ্ছা, মানে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে আসে। তখন নাইমকে হচ্ছে ওই শাকিলকে হচ্ছে রাতে। আচ্ছা, আমি একটু ছোট করে বলি যে নাইমের কথা জানলাম, আপনার এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা যে আপনি অ্যারেস্ট হয়েছেন বা আপনার পরিবারের কেউ বাধা দিয়েছে আপনাকে বা তারা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে, এরকম কোনো? দেখেন, আমি যখন জানতে পারছিলাম যে শাকিল নাইম এরা তারপর আশিক এদের অ্যারেস্ট হবে বা ওরা আন্দোলন গেছিল 18 তারিখে, যখন ওই ব্যানারটা নিয়ে নামতেছে যাচ্ছিল ওই কলেজ মাঠ থেকে, তখনই হচ্ছে ওদের পুলিশ বাধা দেয়। বাধা দিয়ে ওদেরকে প্রায় 50-60 মিনিট বা 2 ঘন্টার ঊর্ধ্বে ওদেরকে আটক রাখে। আচ্ছা আচ্ছা। আটক রাখার পরে আমাকে বলছে যে মামা তুমি এখানে আসে না, তোমাকে আসলেই প্রথম তোমাকে অ্যারেস্ট করবে, তোমার নামে পুরোপুরি তালিকা হয়ে গেছে, যেহেতু তুমি আন্দোলন নেতৃত্ব দিয়েছো তুমি অ্যারেস্ট হয়ে যাবে। এই তালিকাটার অন্তর্ভুক্ত কে, মানে কারা করলো? আপনার হচ্ছে যারা আপনাদের দলে ছিল তারাই আপনাদের নামগুলো থানাতে জমা দিয়েছে? ওই আমাদের গ্রুপে যারা ছিল ওরাই ছাত্রলীগ ছিল, কিন্তু আমরা জানতাম না যে ওরা আমাদের আন্দোলন। আচ্ছা, তখন তো বাছাই করার কিছু নাই, কিভাবে বাছাই করবেন বুঝতে পারছেন না। সাধারণ শিক্ষার্থী হয়ে আপনার সঙ্গে জয়েন করেছে, এটা চেনা খুব কষ্টকর ছিল। তখন আমরা চিন্তা করলাম যে অ্যারেস্ট হয়ে গেছে, এখন আমরা কি করবো, এই গ্রুপটাই আবার বাতিল করে দিলাম। তখন চিন্তা ভাবনা করলাম যে আমরা আন্দোলনটা কেমন কি ভাবে করা যায়। তখন আমরা 2-4 করে শুরু করলে, তখন আমরা 30 তারিখে আমরা দেখলাম যে যারা এই যে প্রোফাইল লাল করছে আমরা তাদেরকে বাছাই করছি, পরে আমরা একটা গ্রুপ করছি। তখন আমার ওই যে মামা যে মোশারফ ছাত্র দল করতো, ও বলছে যে গ্রুপটা অ্যাডমিন কে করবে। তখন আমাদের এটা আলোচনা হচ্ছিল যে গ্রুপে অ্যাডমিন কেউ করতে চাচ্ছে না ভয়তে। তখন আমি বললাম যে রিক্স আমি নিলাম, আমি গ্রুপ অ্যাডমিন হলাম। তখন আমি গ্রুপ অ্যাডমিন হলাম। আমার ওই টাইমে কিন্তু যাদের প্রোফাইল লাল ছিল তাদের উপরও অনেক বাধা আসছিল যে আপনার গ্রুপটা লাল করেছেন কেন, এরকমও এসএমএস অনেকেও দিয়েছে। অনেক ছাত্রলীগ আবার ওই কলেজ ফ্রেন্ড যারা আছে ছাত্রলীগে, তারা শুনছে তুমি এটার পক্ষে। আমি বলছি তোমরা এই যে মানুষ হত্যা করছো, এটা তোমার কাছে কি মনে হয়? তোমরা সরাসরি একটা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ ছাত্র, সাধারণ মানুষ, তোমরা সরাসরি গুলি করতেছো, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছো একটা বাচ্চাকে, এটা তোমাদের কাছে কেমন লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা।
পরবর্তীতে আমরা যখন 3 তারিখে রাতেই আমাদের 4 তারিখে যে আন্দোলন হবে, তখন 3 তারিখে আমাদের এই জেলা আহ্বায়ক গ্রুপ অর্থাৎ শফিক ভাই, তারপরে আপনার ছাত্র দলের এটা আগস্টের 3 চলে গেল। জুলাইয়ে আপনারা কয়টা আন্দোলন করেছিলেন, কয়দিন আন্দোলন করতে পেরেছিলেন? আমরা জুলাই যেটা আমি শালিকায় করতে চেয়েছিলাম কিন্তু হয়নি। আমাদের ওই 5-7 জন নাম ছিল, ওরা আগে। তার মানে আপনারা জুলাইতে কোনো আন্দোলন করতে পারেননি? আমি আচ্ছা, আপনারা আগস্টে চলে গেছেন। আগস্টে ছিল। হ্যাঁ, আগস্টের 3 তারিখে। 3 তারিখে আমরা গ্রুপ অ্যাডমিন হই, হওয়ার পরে আমরা 3 তারিখে রাতে এই জেলা আহ্বায়ক গ্রুপের সাথে আমরা কথাবার্তা বলি, জেলা গ্রুপের সাথে। তখন জেলা গ্রুপে ভালো মনে আছে রাব্বি ভাইয়ের কথা আমার ভালো মনে আছে, আর শফিক ভাইয়ের কথা, শহীদ রাব্বি ভাইয়া। হ্যাঁ, শহীদ রাব্বি ভাই। এখন আমার পাশাপাশি আমাদেরকে সবুজ ভাইও আমাদের সাথে কথা বলতো কন্টিনিউ। এখন পরবর্তীতে আমাদের যখন 3 তারিখে আসলে আমরা যাবো কোথায়, আমাদের প্রথম আন্দোলনের ডাক ছিল আপনার মডেল মসজিদ, পার্নান্দোয়াল মডেল মসজিদ। আচ্ছা আচ্ছা। তখন আমাদের এই মডেল মসজিদে যখন আন্দোলন হয়, আমি সকাল তখন আমার 7টা বাজে আমি টিফিন বক্সে ভাত নিয়ে আসি। আমার হচ্ছে একজন আপা আছে হসপিটালে ভর্তি ছিল, এখন আমার বাড়ি থেকে আসলে বেরোয় আসবো কিরকম আর আন্দোলন যোগ দেবো কেমন, তখন তো সবাই ফেসবুকে আপনার মেসেঞ্জার চেক করতেছিল। তখন আমি ওই টিফিন বক্সে ভাত নিয়ে আসি, দেখি যে সকালবেলা বিজিবি পুলিশ প্রচুর পরিমাণ মোবাইল করতেছিল। তখন আমি একটা রিক্সা নিই এবং মোবাইলটা হচ্ছে আমার প্যান্টের এইখানে ভাঁজ করে ওর ভিতরে রাখছি, যে আমি আমার কাছে মোবাইল নাই এরকম দেখায়। পরে আমি হসপিটালে খাবারটা দিয়ে আমি হচ্ছে আপনার পার্নান্দোলের ওইখানে চলে যাই। তাই দেখি যে আমি যখন ওইখানে পৌঁছাই তখন 8:45 বাজে। তখন যাই দেখি ফাঁকা, ওইখানে কেউ নাই। তখন আমি যাই, একজনও নাই। তখন আপনার অনুভূতি কি ছিল যে আসলে আন্দোলন হবে কি হবে না? না না, যখন দেখলেন যে ওখানে একজনও নেই, মানে সাধারণত হয়তোবা আপনার তখন অনুভূতি এটা আসলো না যে আমাকে হয়তোবা ফাঁদে ফেলার জন্য কেউ নিয়ে এসেছে, এখন আমাকে মেরে ফেলতে পারে, এই ভয়টা আসেনি? ওইটা তখন আহ্বায়ক গ্রুপে তখন সবার প্রোফাইল লাল ছিল। আচ্ছা আচ্ছা। এই জন্য আমারও মানে তখন আমি জানতে পারি যে শফিক ভাই সে আন্দোলনের সদর ভূমিকা নিচ্ছে। আমরা ওটা আগেই জেনে আসছি যে এখানে আন্দোলন হবে, এবং 1 লাখ নামে একটা ছেলে ছিল, সে বলছিল যে রাকিব ভাই আমরা 4 তারিখে এই জায়গায় আন্দোলন করবো। তখন আমি আমার গ্রামের কয়েকটা ভাইয়ের সাথে কথা বলে আমি সবার আগে যখন 8:45 পৌঁছাই, আমি তখন যুব উন্নয়ন অফিসের সামনের ওই গেটের এখানে দাঁড়াই। তো 9:20 বাজলে শাওন এবং আলামিন নামে 2টা ছেলে আসে। আচ্ছা। আসে আমার সাথে অ্যাড হওয়ার পরে কয়েকজন আসে। তখন আমার বিপরীত পাশে কয়েকটা ছেলে ছিল, আমার বিপরীত ওই নাহার পাম্প ওর সাথে। এটা 3 তারিখের ঘটনা। 4 তারিখে 3 তারিখের থেকে 4 তারিখে চলে গেল। এখন 4 তারিখে হচ্ছে আপনাদের ওই মসজিদের পাশেই আপনাদের ওই ব্রিজে হচ্ছে আন্দোলনটা হলো। হ্যাঁ, আন্দোলন কিন্তু আগেই আমাদের মডেল মসজিদ ছিল। হ্যাঁ, তখন ওই আপনারা তো মানে সরাসরি লোকেশনটা দিলে তো তখন পুলিশ বা সেনাবাহিনী বা আপনার বিজিবি বা পুলিশ এরা আগে জড়ো হচ্ছিল। তখন আমি ওইখানে যখন আপনার কি বলে আপনার যুব উন্নয়ন অফিসের সামনে গেলাম, তখন 3-4টা ছেলে আপনার নাহার পাম্পের অপোজিট। তখন আমাদের সংকেত ছিল এটা যে বৈষম্য ছাত্র, যে মানে আমরা আসলে চিনবো কিনা যে ওইটা আমার লোক কি আমার লোক কিনা। তখন আমার মানে সরাসরি মনে আছে ফরাদ নামে যে ছেলেটা, ও আর ওর আরেকটা বন্ধু ছিল, আর কয়েকটা ছেলে ছিল, ওরা ওই অপোজিটিভে ছিল। তখন আমরা বলতেছিলাম এরকম যে ছাত্র, তখন ও সরাসরি সংকেত দিয়েছিল আমরা ছাত্র। আর যদি কাউকে বলা হয়েছে তো আপনারা কি বৈষম্য, তো সংকেত দিয়েছে। যদি বলা হয়েছে আমার পাশের জনকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, ও যে আমার আন্দোলনে যাবে কি যাবে না। তখন আমরা বলছি ভাই আন্দোলন, মানে পরিস্থিতিটা এমন ছিল। তখন বলছে হ্যাঁ যাবো। আচ্ছা, আমরা 4 তারিখের গল্প একটু শুনি, আমাদের যেহেতু সময় সংক্ষেপ এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমরা 5 তারিখের অনুভূতিটাই যাই। 4 তারিখের রাতে কি আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে? আচ্ছা, তাহলে 4 তারিখে আমরা যখন এখানে আসি, শাওন নামে যে ছেলেটা, ও আমাকে বলছে ভাই আমরা গুলি খাই কিন্তু আপনি খাবেন না, আপনি খালি নেতৃত্ব কে দেবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওই অনুভূতিটা আসলে আমাদেরকে এখন আমাদেরকে মনে হয় স্ট্রং করলো আর কি। আমি ওই আন্দোলন যখন আমরা সামনে আগায় যাওয়ার পরে যখন টিয়ার শেল লাগে, তখন আমার সামনে টিয়ার শেলটা পরে আমি অসুস্থ হয়ে পড়ি। পাশেই আরেকটা একজনের বাড়ি ছিল, ওই যে গেটওয়ালা বাড়ি, উনি আমাকে নিয়ে যায়, আগুন চোখের কথা আগুন দিল, তারপর পেস্ট দিল। ওখানে সুস্থ হওয়ার পরে আমি মসজিদে সরাসরি চলে এলাম। মসজিদে এসে বললাম যে এইভাবে বলছিলাম, প্রিয় পার্নান্দলবাসী, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বৈরাচার আমাদের উপর গুলি চালাচ্ছে। মসজিদের মাইকে তখন রাব্বি বাড়ি গুলি লাগে। তখন আমাকে কেয়াসের জন্য বললো যে রাব্বি বাড়ি গুলি লাগছে। আমি নিজে মসজিদ থেকেই আমি প্রথমেই শহীদ রাব্বি বাড়ি যে গুলি লাগছে এটা আমি মাইকিং করি, যে আমি বলি যে আমাদের মাঝ থেকে
আমাদের রাব্বি ভাই হারিয়ে গেছে, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা আন্দোলন নেমে পড়ুন। তো আপনার এই অ্যানাউন্স শুনে কি কেউ এসেছিল? কোনে প্রচুর লোক, মানে পার্লার দলের পুরো যে এখানে কারা এসেছিল? ছাত্ররা বা সাধারণ মানে মা বাবা, অনেকে আছে মা বাবা ভাই বোন, অথবা আপনাদের স্টুডেন্ট একটা বয়স, মানে আপনাদের সমাজে কেউ এসেছিল নাকি বয়স্ক লোক? আমরা দেখছিলাম যে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, তারপরে রাজনৈতিক ব্যক্তি, তারপরে আমাদের মা বোনেরা আসছিল, ওনারা কিছু নাস্তা পানি নিয়ে আসছিল। মানে মায়েরা এখানে মায়েরা সরাসরি। এবং আমার কাছে এরকম মনে আছে এই মেডিকেল কলেজের কিছু ইন্টার্নি মানে যে মহিলাটা একটা যারা আছেন, ইনারা আমাদের সরাসরি চিকিৎসা দিচ্ছেন, প্রাথমিক চিকিৎসা একটা বাসার মধ্যে ওনারা আমাদের চিকিৎসা দিচ্ছেন। এটা অনেক আনন্দের, এটা আমাদের জন্য একটা শক্তি। যখন আমি রাব্বি ভাইয়ের মৃত্যু ঘোষণা আমি মাইকে করছিলাম, আমাদের সাদিয়া নামে যে মেয়েটা, ও আমাকে ভরসা করতে পারেনি যে আমি কি আসলে আন্দোলনে আসছি কিনা। ও সরাসরি সাদিয়া এসে আমার গলায় ছুরি ধরলো, আপনি কি আসলে আমাদের আন্দোলনের সাথে নাকি। তারপরে পরে আমার ওই গ্রুপটা আমি যখন দেখালাম যে ভাই আমি যে একটা গ্রুপের অ্যাডমিন, তখন আমাকে ছাড়লো যে তাহলে আমি ভরসা পাচ্ছি ভাই আপনি আমাদের সাথে আন্দোলন, মানে নিজেকেও ভরসা দেওয়ার ছিল। এবার আপনি বলছেন 5 তারিখের বিষয়। 4 তারিখে যখন আমি বাসায় যেতে পারছিলাম না, তখন আমার একটা বন্ধু আমাকে রাব্বি ভাইয়ের বাসার ওইখান থেকে আমাকে ওই ব্রিজের ওইখান থেকে, বন্যতুল ব্রিজের ওইখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসে। তখন আমাকে আমার বন্ধু বলছিল যে আমার কেন যেন মনে আছে যে ফেসিবাদ সরকারের ফ্যামিলি 15 আগস্টে যেন পতন হয়েছে, আমার কাছে কেন যেন মনে আছে এই আগস্ট মাসে এর পরিবর্তন হবে আবার। ফেসিবাদ আল্লাহ ভরসা দেখা যাক। তখন আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আমার মা আমাকে এই আন্দোলন আসার সময় বলছিল যে বাবা আমি তোমাকে দোয়া করে দিচ্ছি, তুমি আন্দোলনে যাও। আমার বাবাও বলছিল তুমি আন্দোলনে যাও, তারা বাধা দেয়নি, তারা বলছে আন্দোলনে যাও। আমি যখন 4 তারিখে দিয়ে আমাকে যখন খবরে দেখা যাচ্ছিল যে আমি খবরে তখন বলতেছিলাম যে ফ্যাসিবাদ সরকার পতন চাই, এটা আমি বলছিলাম। ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকে আমাকে ফোন দিয়ে বলছে তুমি আন্দোলনে গেছো, এটা তোমার জন্য অনেক খারাপ পরিস্থিতি, এটা হচ্ছে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন বলছিল তোমাকে পুলিশে ধরবে। তখন আমার মা আমার ওই গেটে, আমাদের যে ঘরের গেট আছে, গেটে আমার ওই 3টা তালা মারছিল, আমার নিজের ঘরে সিটকেলি দিছিল, দিয়ে আমার মা আমার ওই রুমের সামনে এসে বসেছিল এবং আমি সারা রাত ঘুমাইনি। পরে এবার সকালে আমার পেটের অবস্থা খুবই মানে খারাপ হয়ে যায়, যখন টিয়ারশেল খাইছি খুব খারাপ অবস্থা হয়ে যায়। তখন আমি আর 5 তারিখে আন্দোলন আসতে পারি। 5 তারিখে আপনি শুনলেন যে জয় হয়ে গেছে? 5 তারিখে আন্দোলন আসতে পারি। তখন আমার এক পুলিশের সাথে কথা হচ্ছিল, তা বললাম যে ভাই আমার তো টিয়ারশেল লাগছে, আমার কি হতে পারে? বলে যে একটু পেটের সমস্যা হবে এইসব। তখন উনি বললো যে না, শেখ হাসিনা মনে হয় যাবে না সহজে। তখন ওনার সাথে কথা বলার ঠিক 5 মিনিট পর শেখ হাসিনা চলে যাবে, 12টার দিকে চলে যাচ্ছে এরকম কিছু শোনা যাচ্ছে। যখনই শুনলাম যে সেনাবাহিনী এদেশের সাথে তিনি কথা বলবেন, তখনই আমার মানে আমি তখন সুস্থ হয়ে গেছি, আমি অসুস্থ আমি সুস্থ হয়ে গেছি। তখন সাথে সাথে আমি মোটরসাইকেল নিয়ে আসি, জগদাল বাজারে আনন্দ মিছিল করলাম। অনেক 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 ধন্যবাদ রকিবুল ইসলাম রাকিব ভাইয়াকে, আসলে অনেক সুন্দর করে আপনার এই গল্পটা দর্শকের কাছে তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আন্দোলনটা ঠিক কিভাবে হয়েছিল এবং কিভাবে একজন স্টুডেন্ট তাদের জীবনকে বাজি রেখে এই আন্দোলনের সামনে দাঁড়িয়েছিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের মাগুরারই বোন, সবার আদরের, এবং আমাদের জুলাই আন্দোলনে তার অনেক ভূমিকা ছিল, বৃষ্টি খাতুন, যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা। আমরা এখন কথা বলবো দৃষ্টি আপুর সঙ্গে। চলুন তবে জেনে নিই সে মেয়ে হয়ে এই আন্দোলনে কিভাবে যোগ দিয়েছিল এবং কত প্রতিকূলতার সাথে লড়াই করে তার সম্মুখীন হয়েছিল। দৃষ্টি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তারপর কেমন চলছে? জি ভালো। বিয়ে করেছেন? না, করেননি। এত বড় একটা আন্দোলনের পরে তখন বিয়ে করেননি, তারপরে আন্দোলনের সামনে চলে গেলেন, ভয় পাননি? তখন আসলে আমার মানে গ্রামের বাসা হচ্ছে সীতারামপুর, মানে সদরেই কিন্তু একটু গ্রামের মধ্যে। কিন্তু আমরা জানি যে, না আমি একটু বলি, আমরা জানি যে বিবাহিত মেয়েদের কি হয় যে না বাবা মা একটু সাহস পায়, ভাবে যে না এরা বড় হয়ে গেছে। বাট যাদের বিয়ে হয়নি তাদের আপনার এমনি মনে হচ্ছে অনেক ছোট মানুষ, তারপর বাবা মা ছেড়েছিল আন্দোলনের সময়। আসলে তখন এই গল্পটা শুনতে চাই, বাবা মা কি করেছিল? আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল কি, যে কোঠা আন্দোলন শুরু হয়েছে জুলাই থেকে। আর আমি হচ্ছে জুন মাসের 23 তারিখে আমার গ্রামের বাড়ি থেকে শহরে চলে আসি। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট, যার জন্য আমি আন্দোলনে এত বড় ভূমিকা বাধা দিতে পারিনি। হ্যাঁ, তো আমি তো লুকায় লুকায় সবকিছু করছি প্রথমে। তো আমাদের মাগুরার বিষয়টা ছিল অন্যান্য জেলার থেকে একটু অন্যরকম। সেটাই কারণেই অন্যান্য জেলাতে বা বড় বড় শহরগুলোতে বড় ইউনিভার্সিটি থাকে, ওদের আন্দোলন করার সুবিধা হয়। যে কলেজে একটা ডাক দিলেই শত শত ছেলে মেয়ে চলে আসে। কিন্তু আমাদের মাগুরার ব্যাপারটা ওরকম বড় কোনো ইনস্টিটিউট নাই,
এই ছোটখাটো কলেজ আছে, তারপরে হচ্ছে ওই সময়ের বিষয়টা ছিল কি যে কলেজের যে শিক্ষকরা ছিল তারা পর্যন্ত আমাদেরকে কোনো রকম বারণ করতো, উল্টা বারণ করতো। তো আমি দেখতাম যে আমাদের মাগুরাতে যখন মানে ঢাকায় অনেকবার আন্দোলন হচ্ছে, অন্যান্য জেলাতে হচ্ছে, কিন্তু আমাদের মাগুরাতে আন্দোলন শুরু হয় নাই। তো মাগুরাতে যে বিভিন্ন গ্রুপগুলো আছে, এমনি যে আপনার পাবলিক গ্রুপগুলো বিভিন্ন, তো গ্রুপে ছেলেরা মেয়েরা পোস্ট করতো, মানে খুব আক্ষেপ করতো যে অন্যান্য জেলাতে আন্দোলন হচ্ছে, আমাদের মাগুরাতে কি কোনো পুরুষ নাই, কোনো কি মেরুদণ্ড সহ পুরুষ নাই, সবাই কি মেরুদণ্ডহীন, এরকম কথাবার্তা বলতেছিল। কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে সবারই আন্দোলন করার ইচ্ছা আছে, কিন্তু জনবলের তো একটা ব্যাপার আছে, একা একা তো আর আন্দোলন করা যায় না, বা দুইজন নিয়ে তো আর রাস্তায় নামা যায় না, একটা জনবলের ব্যাপার আছে। তো আমি তখন ওই গ্রুপগুলোতে ওই মানুষের পোস্টগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আসলে আমাদের কিছু একটা করার দরকার। আমি তখন ভাবলাম যে সবারই ইচ্ছা আছে, বাট শুধুমাত্র সবাইকে একত্রিত করতে হবে। এই যে একত্রিত করার ব্যাপারটা, তখন আমার মাথায় আসলো যে আমি একটা কাজ করি, একটা মেসেঞ্জার গ্রুপ খুলে যারাই পোস্ট করবে বা পোস্টের যে কমেন্ট বক্স আমি চেক করব, দেখবো যে যারা আন্দোলন করতে আগ্রহী তাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেবো। তো এটা শুরুর দিকে ছিল, এটা একদম আপনার আমাদের তো আন্দোলন শুরু হয় 18 জুলাই, আর এটা আমার মাথায় আসলো আপনার 15 তারিখে, 15 জুলাই। তো মাথায় আসার পরে আমি তখন একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম, আর বিভিন্ন যে ফেসবুকে ঘোরাঘুরি করতাম, গ্রুপে যাদের দেখতাম যে আন্দোলনের জন্য যারা আগ্রহী পোস্ট করতেছে, কমেন্ট করতেছে, তাদের সাথে কথা বলে গ্রুপে অ্যাড দিতাম যে আস্তে আস্তে লোক বাড়ুক। এরকম করে করে যখন মাগুরা প্রপারে যেসব ছেলেরা থাকে তাদেরকেও 2-1 গ্রুপে যখন অ্যাড হলো, তখন ওরা বলতেছিল যে কোন বড় ভাইয়েরা আছে তারা নাকি আন্দোলন করবে, এরকম খোঁজ দিচ্ছিল যে তারা আন্দোলন করবে, কিন্তু কবে করবে এটা জানি না। মানে এটা হয়তো শফিক ভাইয়েরা চিন্তা করতেছিল যে আন্দোলন করবো, শফিক ভাইদের কথা বলতেছিল, কিন্তু তখন আমি শফিক ভাইকে চিনি না আর কি। আচ্ছা। তো তারপর এরকম লোকজন যাই গ্রুপে 66 জন যখন মেম্বার হলো, আমরা তখন চিন্তা করলাম যে আমরা আন্দোলন করব। তখন শফিক ভাইদের সাথে এখনো আমার কথা হয় নাই। পরে আমার গ্রুপে যে কজন ছিল, তো আমরা ভাবছি যে কোথায় আমরা একত্রিত হওয়া যায়। তখন ভাবলাম যে 18 তারিখে সকালবেলা সকাল 10টায় হচ্ছে আমরা স্টেডিয়াম গেটে সবাই দেখা করব। তো রাতে সবার সাথে কথা টথা বলে আমরা আর কি অফলাইন হয়েছি। মানে তখন তো সবার সাথে আমাদের মেসেঞ্জারেই কথা, কেউ কাউকে চিনি না। সকালে ঘুম থেকে উঠছি নেট অফ। মানে 18 তারিখে কাউকে চিনি না আসলে। আর আমাদের তো এটা আমরা তো জানতাম না যে নেট অফ হয়ে যাবে। মানে রাতে চ্যাট করে শুইছি, মানে প্ল্যান প্রোগ্রাম করে যে কালকে সকালবেলা আমরা স্টেডিয়ামে একত্রিত হব, সকালে উঠে দেখি নেট অফ, কারোর সাথে যোগাযোগ। তখনকার অনুভূতিটা কি ছিল? আমার এত কষ্ট ছিল যে আমার এই 4-5 দিনের পরিশ্রম পুরোই মনে হচ্ছিল যে বৃথা। তারপরে আমি একা একটা মেয়ে মানুষ, তখন তো আমি আমার ফ্যামিলির থেকে আলাদা, আবার একা একটা বাসায় থাকি, আর মাগুরাতে তখন মানে আমার পরিচিত কেউ ছিল না। তো তারপর আমি সাহস করে তারপরে স্টেডিয়ামে গেলাম যে যদি আমার মতো কেউ আসে, সবাই তো দেখতেছে যে নেট অফ, তারপরে যদি আমার মতো সবাই আসে, তো ওইখানে যাই আমার 5-7 জনের সাথে আর কি একত্রিত গ্রুপের, আমার যে গ্রুপের মেম্বার। তো তারপর ওইখানে আমরা স্টেডিয়াম থেকে, এটা কয় তারিখ ছিল? এটা 18 তারিখ। 18 তারিখ অলরেডি 16 তারিখে আবু সাইদ শহীদ হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলা দেখতেছিলাম ওদের ভিডিও, যে আমার ভাইয়েরা এরকম খুন হচ্ছে, ওইগুলা দেখে তো আসলে ঘরে বসে থাকার মতো না। আমি মেয়ে তাই কি, কিন্তু এগুলো তো আমি মানে সবার জন্য কষ্টদায়ক ছিল। তো তারপর 18 তারিখে যখন স্টেডিয়ামে গেলাম, যাওয়ার পরে ওইখানে গেট থেকে আমাদের পুলিশের দাবর খেতে হইলো। মানে তখন এমন একটা অবস্থা হয়েছিল যে 4-5 জন স্টুডেন্ট এক জায়গায় দেখলে পুলিশ দাবর দিত, এরকম। মানে 4-5 জন এক জায়গায় হইলেই ঝামেলা ওই টাইমে। তারপর আমরা দাবর খেয়ে আপনার ওই স্টেডিয়ামের যে গলি ভিতর দিয়ে আমরা একদম ওই স্টেডিয়ামের পিছন দিকে একটা লিচু বাগান আছে, ওইখানে যে আমরা অবস্থান করি। ওইখানে যে আমার আরো ছেলে মেয়ের সাথে দেখা হয়, আরো কিছু মানে মেয়ে না ছেলে, সবাই ছেলে থাকে ওইখানে, শুধুমাত্র আমি একা মেয়ে থাকি। তো ওইখানে ছেলেদের সাথে আমরা ওইখানে মানে স্টেডিয়ামের গেটের থেকে আমরা এই গল্পগুলো সবার মুখেই শুনেছি। আমরা একটু সংক্ষেপে যেতে চাই যে আপনার সঙ্গে পুলিশের এই যে দাবর খাওয়া, এটা সবার সঙ্গে স্বাভাবিকভাবে হয়েছে, বাট আপনি কি অ্যারেস্ট হয়েছিলেন কিনা মাগুরা থেকে? না, অ্যারেস্ট হয়নি। তারপর বলি, মানে না বললে তো বুঝবেন না। আমরা একটু লিচু বাগান থেকে ওইখান থেকে দাবর খেয়ে পরে আমরা ওইখান থেকে আলাদা হয়ে যাই। আমরা প্ল্যান করি যে আমরা যেভাবে হোক আমাদের তো ভাইনা পৌঁছাতে হবে, যেহেতু আমাদের শুনছিলাম যে বড় ভাইয়েরা একটা মিছিল বের করবে, হ্যাঁ, যেভাবে হোক তাদের সাথে আমাদের অ্যাড হতে হবে। তখন আমরা কি করলাম যে ভিন্ন মানে আলাদা আলাদা হয়ে গেলাম, যে আমরা একার মতো এক একজন করে বা 2 জন হেঁটে আলাদা আলাদা হয়ে আমরা ভাইনার মোড়ে পৌঁছাবো। এরকম বিভিন্ন গলি টলি দিয়ে বা মেন রোড দিয়ে 2 জন করে এরকম আমরা ভাইনার মোড়ে পৌঁছাই।
তারপরে ওইখান থেকে আমরা হচ্ছে সদরে যে সদর থেকে তারপরে একবার মিছিলটা বের হয় বড় ভাইয়াদের সাথে, ভাইদের সাথে একবারে হচ্ছে আমরা ইসে আসি, ভাইনাতে আসি। ভাইনাতে আমরা 15-20 মিনিট মতো থাকি। তারপর পুলিশ আমাদের বলতেছিল যে এরকম তোমরা হচ্ছে ইয়ে করো না, এখানে অনেকক্ষণ আন্দোলন করছো, এখন এখানে থেকো না, তোমরা হচ্ছে যে তোমাদের আন্দোলন বন্ধ করো, শেষ করো। আর আমাদেরকে বলতেছিল যে উস্কানিমূলক চক্র, আমাদের এইগুলা বলতেছিল। তো আমাদেরকে আর কি ওই মিথ্যা কথা বলে আমাদের ওই রোডে ঢুকাই দেয় আর কি, আপনার যশোর রোডে ঢুকায়। মানে তাদের একটা পুলিশের এখানে চালাকি ছিল, প্ল্যান ছিল যে ভাইনার মোড়ে তো এখানে আপনার সাধারণ জনগণ, তারপর সাংবাদিক, ওরা সবাই মানে ক্যামেরা ছিল, অনেক ক্যামেরা ছিল। এখানে একটা ছিল যে ভাইনার মোড়টা আপনার দেখেন চতুর্মুখী না, হ্যাঁ, ওই তো চারপাশে যখন আপনার রাস্তা ছিল, ওরা যদি আপনাদেরকে অ্যাটাক করে আপনারা যার যার মতো যে কোনো একদিক দিয়ে দৌড় মারতে পারবেন। কিন্তু যখন একটা রোডে নেবে তখন কিন্তু আপনাদের দুই পাশ থেকে অ্যাটাক করলে চারপাশে যাওয়ার কোনো জায়গা। তারপরেও আরেকটা বিষয় ছিল যে ওইখানে আমাদের ভাইনা তো মেইন পয়েন্ট, ওইখানে লোকজন ছিল বেশি, লোকজনের সামনে আসলে আমাদের গায়ে হাত দিতে পারবে না, বা আমাদের ওরকম মানে প্ল্যান করে ওরা আমাদের যশোর রোডে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায় আমাদের উপরে ইয়ে শুরু করে, ছত্রভঙ্গ করে দেয়, ছেলেদেরকে পিটানো শুরু করে, মেয়েদেরকেও। আমি তো দৌড়ানি খাইছি, মানে পায়ের জোরে বেঁচে গেছি এরকম, মানে লাঠিচার্জ অলরেডি করেছিল। তখন কি টিয়ারশেল দিয়েছিল না, ওই দিন শুধু লাঠিচার্জ করতেছিল। আচ্ছা। তারপর ওই দিন আমরা তারপর খেয়ে, তারপর তো অপূর্ব ভাই বললো দৌড়ানি খেয়ে ওই দিন আমরা সাদিয়া, আমরা তারপরে গল্পটা শুনেছি। এবার আমরা চলে যাব হচ্ছে আগস্টে। এরপরে মাগুরাতে আন্দোলন করেছিলেন আপনারা জুলাইতে। তারপর বলি ওই দিন যে আমরা আন্দোলন করলাম, তারপর তো আমরা যার যার মতো চলে গেছি বাসায়। ওই দিন রাতে 19 জনকে গ্রেফতার করে পুলিশ, মানে আন্দোলনে যারা ছিল, বাসায় গিয়ে সার্চ, হ্যাঁ একদম বাড়িতে যেয়ে ধরে আনছে আর কি। তো আমি তো যেহেতু তার মানে আন্দোলনের কয়েকদিন আগেই গ্রামের বাড়ি থেকে শহরে চলে আসছি, ওই বাসা কেউ চিনতো না, যার কারণে আমাকে কোনোভাবে ওরা মানে খুঁজে পাই নাই। এবার যাদেরকে ধরছিল আমাদের সহযোদ্ধা যারা, ওদের মানে আমাদেরকে অনেক খুঁজছিল যে নাম ধরে ধরে, যে দৃষ্টি কোথায় থাকে, ওরা জানতো বাট ওরা তো বলে নাই। তো তারপর ওই সময় আমরা চিন্তা করলাম যে আসলে ওই 2-4 জন নিয়ে আন্দোলন করে আমরা কিছু করতে পারবো না। তো তখন এই যে আমাদের যে 8 জনের যে গ্রুপ, তখন আমরা চিন্তা করলাম, তো ওই আন্দোলনের থেকে শফিক ভাই ওদের সাথে কথা টথা হলো, পরে যে 8 জনের যে গ্রুপটা হলো বললাম না ওইটা, তো আমরা গ্রুপে চিন্তা ভাবনা করলাম যে এইভাবে তো অল্প সংখ্যক লোকজন নিয়ে আসলে আন্দোলন পসিবল না। তো তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে আমরা লোকবল বাড়াবো। তখন আমরা বিভিন্ন মানে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল কলেজে দেখা আমাদের মতো অনেক ছেলে মেয়ে এরকম টুকটাক গ্রুপ খুলছে, ঠিক আছে। তো ওই সব গ্রুপগুলোর সাথে আমরা কানেক্টেড হয়ে সব গ্রুপগুলো একসাথে করে আমরা হচ্ছে আপনার ওই 4 তারিখের যে আন্দোলনটা, বড় আন্দোলন, ওইটা আমরা করি। এর মাঝে আমরা আরো শুনবো, তবে একটু জানতে চাই যে 5 তারিখের অনুভূতি কি ছিল? 5 তারিখে বের হওয়ার আগে কি নিউজ পেয়েছিলেন নাকি বের হয়েই নিউজ পেয়েছিলেন? 5 তারিখে সকালে তো আমাদের ওই আপনার জানাজা ছিল রাব্বি ভাইয়ের, তো জানাজা শেষ করে ওই সময় গায়েবী জানাজা ছিল। তো তারপর ওইখানে মাগুরাতে আবার শুরু হয়েছিল আপনার প্রচুর হচ্ছে ভাঙচুর হচ্ছিল, ওই দিন বেশি ভাঙচুর হচ্ছিল। পরে আমি সকালে 11টা পর্যন্ত ছিলাম, পরে আমি বাসায় আসছি, যে বাসা থেকে। আর আমি হচ্ছে আমরা যে 8 জন প্রচুর পরিমাণ পরিশ্রম করছি, মানে আমরা রাতে ঘুমাতাম না। আচ্ছা আচ্ছা, তার ছাপ কি এখনো আছে? মানে তখন এখনো ঘুমান আপনি? মানে সত্যি কথা বলতে যে 18 তারিখ থেকে 4 আগস্ট আমরা যে 8 জন মানুষ, আমরা সত্যি বলতে আমরা ঘুমাইনি। 5 আগস্ট পর্যন্ত কেউ ঘুমাননি, আমরা শুধুমাত্র সবার সাথে কিভাবে কানেক্ট মানে যোগাযোগ করব, কিভাবে গ্রুপে পোলাপান বাড়াবো। আচ্ছা, 5 তারিখে যখন আপনাদের হচ্ছে বিজয় হলো, তখন কি আপনি ঘুমিয়েছিলাম না, যে বললাম 11টা পর্যন্ত শহরে ছিলাম। 5 তারিখ রাত্রি থেকে যখন আপনি সারাদিনই তো এটা নিউজ হলো যে হ্যাঁ ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে, আসলে বললাম না 18 তারিখের পর থেকে আসলে ওইভাবে ঘুমাতে পারিনি। 5 তারিখের পরে কি ঘুমিয়েছেন? 5 তারিখের পরে তো একটা আনন্দ ছিল যে হাসিনা, ওই আনন্দ নিয়ে ঘুমিয়ে পেরেছেন কিনা এটা জিজ্ঞেস। ওই দিন আসলে ভাইনার মোড়ে আমি সাদিয়াকে জড়াই ধরে আসলে কাঁদছিলাম, শুধু একটা কষ্টে, যে এই যে হাসিনাকে তাড়ানোর জন্য যে আমার শত শত ভাইয়েরা প্রাণ দিয়েছে, তো এনাদের কথা ভেবে আমার কষ্ট ছিল যে হাসিনা ঠিকই পালাইছে, আমরা আনন্দ মিছিল করতেছি, কিন্তু আমার মিছিলে আমার ভাইরা নেই, বা ওরা দেখতে পারলো না, যে ওরা মানে এটা আমার খুব কষ্ট দিচ্ছিল আমাকে, যে যারা প্রাণ হারাইছে, প্রাণ দিয়ে গেছে দেশের জন্য, এই আনন্দে তারা সামিল হতে পারে নাই, এটা আমার অনেক কষ্ট দিচ্ছিল। তারপর
আচ্ছা, ধন্যবাদ দৃষ্টি আপু অনেক সুন্দর করে জুলাই আন্দোলনটাকে উপস্থাপন করার জন্য, এবং যে এত সুন্দর করে উপস্থাপন করলেন, আর আপনার যে কষ্টগুলো ছিল একটা মেয়ে হয়ে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ আপনি সবাইকে দিয়েছেন। এটা সত্যি অনেক বড় একটা উৎসাহ সবার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এত সময় শুনছিলেন দৃষ্টি খাতুনের বক্তব্য, সে কিভাবে জুলাইয়ের আন্দোলনে যোগ দিয়েছিল এবং কিভাবে এই আন্দোলনটাকে ঘিরে তার বাধা এসেছিল জীবনে, সেই গল্পগুলো সে তুলে ধরেছিল। তবে সাহসী কন্যার গল্প শেষে এবার আমাদেরকে জুলাইয়ের আন্দোলনের গল্প শোনাবে মিনহাদুজ্জামান মিনহাজ, যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাগুরা জেলা। মিনহাজ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কেমন কাটছে দিন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনে আমরা সবাই জানি যে এই দিনগুলোতে কি হয়েছিল বা কিভাবে হয়েছিল, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এক একজনের গল্পটা এক এক রকম। সো আমরা সেই গল্পগুলো এক একজনের মুখ থেকে শুনতে চাচ্ছি যে তার সঙ্গে কি হয়েছিল। আমরা সেরকমই আপনার কাছেও জানতে চাই যে মিনহাজ ভাইয়া, আপনার সঙ্গে জুলাই আন্দোলনে আসার আগে থেকে কি হয়েছিল এবং 5ই আগস্ট পর্যন্ত কি কি ঘটেছিল, এগুলো আপনি একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন। প্রথমত আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান ছিলাম না, পাশাপাশি আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও ছিল না, যেহেতু আমি একেবারে সাধারণ শিক্ষার্থী ছিলাম। তো আর পাশাপাশি আমি প্রচুর টিউশনি করতাম। আচ্ছা, পড়ালেখাটা কোথায় আপনার? পড়ালেখা আমি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়ালেখা করতেছি, অনার্স প্রথম বর্ষে ভর্তি হই। পাশাপাশি আমি প্রচুর টিউশনি করতাম। আমার আম্মা ছিল ক্যান্সারের পেশেন্ট। আচ্ছা, তার অবস্থা ওই সময় তেমন একটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা। আমার সারাদিন ম্যাক্সিমাম টাইম আমি প্রাইভেটেই ব্যয় করতাম। তো 16ই জুলাই যখন দেখি আবু সাঈদ শহীদ হয়, যে ভিডিওটা চোখের সামনে আসে, তো সেইটা দেখার পরে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে বাসায় রাখতে পারি নাই। পরবর্তীতে 18ই জুলাই আমি টিউশনি শেষ করে যখন বাসায় আসতেছিলাম, তো মোবাইলে রিচার্জ করতেছিলাম। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে ভাইনামরে অনেক মানুষ জড়ো হয়েছে। তো ওইটা দেখে আমি আগাচ্ছিলাম। আগানোর সময় ভাবতেছিলাম একটা কথাই, যে আমরা যারা যে শিক্ষার্থীরা অ্যাডমিশনের প্রস্তুতি নিই, তাদের জীবনটা ধ্বংস করার একটা কারণ আপনি বলতে পারেন এই কোটা। যদি কেন কোটা বলেন, আমি স্পষ্ট একটা কথা খুবই সুন্দর করে বলি। আমার একটা বড় ভাই ছিল, মেডিকেলে পরীক্ষা দেয় 55 পাই সে। আচ্ছা। আর একটা পরিচিত ভাইয়া ছিল, সে ছিল আদিবাসী, সে 42 পাই। সে আদিবাসী কোটায় 42 পাই মেডিকেলে চান্স পায়, কিন্তু আমার যে ভাইটা ছিল সে মেডিকেলে 55 পেয়েও কোনো মেডিকেল কলেজে তার সুযোগ হয় না। তো এটা একটা ক্ষোভ ছিল। পাশাপাশি আমরা যারা তখন যেতে অ্যাডমিশন সময় ছিল, আমরাও দিচ্ছিলাম। তো এই কোটা মানে বিপক্ষে নিজেরও একটা ক্ষোভ ছিল যে আমি এত স্টুডেন্ট, আমি এখন অ্যাডমিশন দিচ্ছি, সো আমার চান্স তো এই কোটার জন্য পিছিয়ে যাচ্ছে, হচ্ছে আমি ভালো নাম্বার পাচ্ছি, তারপর আমার হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো এটা ভাবতে ভাবতে ওইখানে গেলাম। ওইখানে গেলে যেহেতু অনেকক্ষণ ছিল বড় ভাইরা, তো পুলিশ কি বললো, পুলিশ বললো কি তোমরা এখানে অনেকক্ষণ অবস্থান করতেছো, যেহেতু জ্যাম বেঁধে যাচ্ছে, তোমরা এখানে একটা কাজ করো, তোমরা এখান থেকে সরে যাও, ওইদিকে চলে যাও, আমরা তাহলে তোমাদেরকে সেফলি এখান থেকে বের করবো, না তো ছাত্রলীগ তোমাদের উপর হামলা করলেও করতে পারে। এরপরে আমরা কি করলাম, যশোর রোডে মৎস্য অফিসের দিকে আগালাম। আগানো একটু মৎস্য অফিসের আগে আমরা কি করলাম, আমাদের যে বোনেরা ছিল তারা কি করলো, রাস্তার মাঝখানে বসে পড়লো। রাস্তার মাঝখানে বসে পড়ার সাথে সাথে পুলিশের যে পেটুয়া বাহিনী ছিল তারা হুড়পাড় করে চলে আসলো। এসে আমাদেরকে বললো কি তোমরা এখান থেকে সরে যাও। পরবর্তীতে আমরা রাস্তা ছেড়ে রাস্তার পাশে শান্তিপূর্ণ অবস্থান করলাম। তো তখন আমার এত পরিমাণে ক্ষোভ হলো, তখন আমি ওইখানে 2টা স্লোগান দিয়েছিলাম। একটা স্লোগান দিয়েছিলাম যে ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, পুলিশের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। এই স্লোগানটা কিছুক্ষণ দেওয়ার পরে একজন পুলিশের কনস্টেবল আসে আমার কাছে, এসে বলে কি যে ওসি স্যার আপনাকে ডাকতেছে, আপনি আসেন। আমি যখন বলি যে আমি যাবো না, আমাকে জোর করে নিয়ে যায়। তখন এখানে আমার কিছু আমার ব্যাচমেট ছিল, তো ওরা এখান থেকে ছাড়াই নিয়ে যখন আমি সামনে যাই, তখন ওই স্লোগানটা বেশি করে দিতে থাকলে পুলিশের একজন কর্মকর্তা আসে, এসে আমার ছবিটা খুব ভালো করে তোলার পরবর্তীতে আমি আবারও স্লোগান দিই। যখনই স্লোগান দেওয়া শুরু করছি তখনই তারা লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জ দেওয়া শুরু করলে ওইখানে আমাদের কিছু বোনরা সরে যায় ওইখান থেকে। পরবর্তীতে আমি যে মসজিদ ছিল, মসজিদের সামনে আগাই। মসজিদের সামনে আগানোর পরপরই 3 রাউন্ড গুলি চালানো হয়। আচ্ছা। একটা গুলি, এটা কয় তারিখ ছিল? কয় তারিখের গল্প? 18 তারিখের। প্রথম গুলিটা গিয়ে একটা দেয়ালে লাগে। পরবর্তী গুলি শফিকুল ইসলাম যে ভাই ছিল তাকে কেন্দ্র করে মারা হলো, ওইখানে তার লাগে নাই। পরবর্তী গুলিটা ফাঁকা ছিল। তো ওইখান থেকে মোটামুটি ছাত্রলীগ আমাকে টার্গেট করে দাবত দেয়। আমি ওইখান থেকে আমার বাসার দিকে যাচ্ছিলাম। গেলে পরে একটা মাঠ ছিল, মাঠের ভিতর ছাত্রলীগের যে পেটুয়া বাহিনী ছিল তারা ওইখান থেকে আমাকে ধরে।
ধরে বিভৎসভাবে আমাকে এখানে মারা। আচ্ছা, আপনি ধরা পড়ে যান? হ্যাঁ, ধরা পড়ে যায়, বিভৎসভাবে আমাকে মারে। মারার পরে আমার ফোন ছিল, ফোনে যে ভিডিওগুলো ছিল সেইগুলা ডিলিট করে দেয় এবং ওইখান থেকে মেরে আমাকে হচ্ছে ওইখানে ফেলে রাখে। আচ্ছা আচ্ছা। যেহেতু নিজের এলাকার ছিল, পরবর্তীতে আমার ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে আমি আমার ভাইকে বলে যে ভাই আমি হচ্ছে দারাজ অফিসে যাচ্ছি। তো ভাইয়া বলে কি ঠিক আছে, ওইসবে থাকার দরকার না, তুমি চলে যাও। তো এখান থেকে আমি এক ফ্রেন্ডকে ফোন দিই, ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড ছিল খুবই ক্লোজ, ও ছাত্রলীগ করতো, ছাত্রলীগের পোস্টেড ছিল। তো আমাকে ফোন দিয়ে, দেখ বন্ধু তোর তো এরকম এরকম এটা বের হয়েছে, তুই বাসায় থাকিস না। পরবর্তীতে আমি 19 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত যতটা পারি আত্মগোপনে থাকি। আর যখন 18 জুলাই তো 18 জুলাই রাত্রিবেলা পুলিশ আমার বাসায় যখন আসতে চায়, আমার বন্ধু আটকায়। সে আপনি বলতে পারেন যে পুলিশ ছবি তোলার পরেও 19 তারিখ থেকে 30 পর্যন্ত আমাকে সম্পূর্ণ সেফটি দেয় আমার বন্ধু। আচ্ছা আচ্ছা। তো যতটা পারে আমাকে সেফলি রাখে। তো আমি মোটামুটি গা ঢাকাতে থাকি। পরবর্তীতে আমার বন্ধুই 35 জুলাই, আমি আসলে আগস্টে যাব না, আমি যেটাকে 35 জুলাই মনে করি, 35 জুলাই আমার সাথে আন্দোলন শুরু করে মাগুরা ভাইনা মোড়ে। যদি এখন ও দেশের বাইরে আছে, তো আমি ওর কাছে চিরঋণী থাকবো যে তখন যে সাপোর্টটা, ওই সাপোর্টটা আমাকে না দিলে হয়তো আমি এখন পর্যন্ত বন্ধুকে ভিডিওর মাধ্যমে একটা ধন্যবাদ দিতে পারি। অবশ্যই, ও যদি ভিডিওটা দেখে থাকে তো ওকে অসংখ্য ধন্যবাদ। ওই যে সাপোর্টটা আমাকে দিয়েছে, এটা আসলে ওই প্রেক্ষাপটে অন্য কেউ দিতে পারতো না। পরবর্তীতে 4 আগস্টে ভাইনামোড়ে যে 35 জুলাই আমরা ভাইনামোড়ে আন্দোলন করি, ওইখান থেকে ছোট ভাই ছিল তিতাস, খুবই আবেগী। আর যখন পুলিশ বাহিনী গুলি চালাচ্ছিল, সামনের দিকে গেলে অনেকগুলা গুলি খায়, পাশাপাশি অনেক ভাই আহত হয়। তবে 5 তারিখে আমার সময়টা এখনো মনে আছে, 12টা বেজে 58 মিনিট, তখন আমি অসুস্থ ছিলাম। ওই অবস্থায় ভাইনামোড়ে যাই। ভাইনামোড়ে গেলে দেখি যে পিটিআর সামনে থেকে, না আনন্দ মিছিল না, পিটিআর সামনে থেকে সম্পূর্ণ ধোঁয়ায় ভরা। এটা 5 তারিখ। আচ্ছা, 5 তারিখ বা আপনি 36 জুলাই ধরতে পারেন। আচ্ছা আচ্ছা, 36 জুলাই 12টা 1টার দিকে ধরতে পারেন। 1টার দিকে কেন? 12টার মধ্যে তো নিউজ হয়ে গেছে। না 12টার দিকে নিউজ ছিল না, আমরা 3টার দিকে নিউজ পাই। তো 12টার দিকে তখনও এখানে ছাত্রলীগের পেটোবাহিনী গুলিগুলা চলতেছিল। আচ্ছা আচ্ছা। তো আমার চাচাতো ভাই ছিল, ও সামনের দিকে আগাইলে পারে, ওকে আমি পিছনে যখন নিয়ে আসতে যাই, হয়তো 1টা বা 1:30 বাজবে বা এরকম, সামনে টাইমটা মনে নাই, নিয়ে আসতে গেলে আমার বুকে একটা পাথর লাগে। পাথর লাগলে পারে, এই পাথরটা কে নিক্ষেপ করে? পাথরটা তখন ছাত্রলীগের যখন যারা ছিল ওরা নিক্ষেপ করতেছিল। ওরা গুলিও করছিল, ইটও নিক্ষেপ করছিল। হ্যাঁ, গুলি করছিল, চাইনা গুলি করতেছিল। তো আমি বাসায় আসি, বাসায় ওকে নিয়ে ব্যাক করি, যেহেতু বুকে ব্যথা করতেছিল। আর আমার আম্মা জানতো না যে আমি আন্দোলনে গেছি, যেহেতু সে ক্যান্সারে অসুস্থ হয়, আমি তাকে বলি নাই, সে জানতো আমি টিউশনি করতে গেছি। পরবর্তীতে বাসায় যাই, বাসায় গিয়ে গোসল করে যখন একটু বের হয়ে শুনি যে হাসিনা সরকার তো পলাই গেছে। তখন বাইরে যাই বিজয় মিছিল হয়। তবে বিজয় মিছিল আনন্দটা দীর্ঘস্থায়ী ছিল না, কারণ বিজয় মিছিলের পরপরই যে লুটযোগ্য যেটা শুরু হয়, আসলে সেইটা চোখে দেখার মতো না। পরবর্তীতে একজনের পরিচিত ছিল এক আঙ্কেল, উনি 4 আগস্টে পানি দিয়ে সাহায্য করছিল আমাদের। তো ওনার দোকানটা ভাঙতে যাওয়া হয়, যখন ভাঙতে বাধা দিই তখন কিছু টোকাই ছিল যারা বড় বড় রামদা দেশি অস্ত্র সহ হামলা করতে চাচ্ছিল। তো আসল ঘটনাটা ঘটে সন্ধ্যার দিকে, যখন আমি সবকিছু শেষ করে বাসায় যাই, তখন আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল। এটা কেন আমি জানি না, পায়ে খুব ব্যথা হচ্ছিল। এখন পায়ের দিকে তাকায় দেখি যে আমার চায়না পিস্তলে গুলি লাগছে। পায়ে কি লাগছে? চায়না পিস্তলে গুলি লাগছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন জায়গা লাগছিল যে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে গুলি লাগছিল। ব্লাড বিন্দুমাত্র কোনো ব্লাডও সেভাবে বের হয়নি। আচ্ছা, জাস্ট গুলিবিদ্ধ হয়েছে না? গুলি লাগছিল। তখন আমি কি করি, তখন আমি সরাসরি হাসপাতালে যাই, যেহেতু বাসায় আমার মা অসুস্থ। এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো আমার বড় ভাই জানতে পারে যে ওই দিন আমার গুলি লাগছিল, এখন পরিবারে কেউই জানে না। আচ্ছা আচ্ছা। তো ওই দিন যাই, যে গুলিটা বের করি। গুলিটা বের করার পরে যেহেতু বাবার যেহেতু বুঝে নেই যে একটা বাড়িতে যখন ক্যান্সারের পেশেন্ট থাকে তখন ফিনান্সিয়াল অনেক সমস্যা থাকে। তো আমার চাচা ছিলেন, চাচা বললো কি যে তুই তো বুকে পাথর লাগছিল, সমস্যা কেন? ডাক্তার দেখানোর দরকার, কিছু টাকার দরকার। তো আমার চাচা কিছু টাকা দেয়, দেওয়ার পর আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ বলি। মিনহাজ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আসলে এরকম গল্প সবারই আছে। জুলাই আন্দোলনকারীদের আমি মনে করবো যে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একজন করে গল্প আছে। তো এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এত সময় শুনছিলেন মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মিনহাজ ভাইয়ের গল্প। এখন আমরা চলে যাব হচ্ছে মোহাম্মদ হুসাইন
সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। এখন আমরা তার কাছে শুনবো তার জীবনের গল্প এবং এবং সেদিন সে কিভাবে আন্দোলনে যোগ করে হয়েছিল এবং কি কি দেখেছিল। হুসেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে জুলাইয়ের আন্দোলনে আপনার ভূমিকাটা একটু জানতে চাই সংক্ষেপে। প্রথমত আমি মহান স্রষ্টার দরবার শুকরিয়া আদায় করি আচ্ছা যে তিনি আমাকে এখনো জীবিত অবস্থায় রাখছেন। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমি মাগুরা নিউজ টিভিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টকশোর আয়োজন করার জন্য। আসলে জুলাই তো জুলাই হচ্ছে আমাদের একটা পরিচয়। আচ্ছা, আমার আসলে অনলাইন অ্যাক্টিভিটিস অনেক কম। আমাকে যখন বলা হয় যে 18 তারিখে মাগুরাতে আন্দোলন হবে, আমি আন্দোলনের একটা প্রস্তুতি নেই। আমার জানা ছিল হয়তো কলেজের সামনে থেকে শুরু হবে। আমি কলেজের সামনে প্রথমে আসার পরে এদিকে তাকাতে থাকি যে কাউকে দেখা যায় কিনা। তখন এখানে ছাত্রলীগের কিছু ছেলে পেলে ধরে বলে যে শিবিরের পোলাপান আসছে, শিবির আসছে এরকমই বলে। আর যেহেতু আমার সবসময় প্যান্ট ভাঁজ করা থাকে, টাকনুর উপরে থাকে, মুখে দাঁড়িয়ে আছে, একটা টি শার্ট গায়ে দিয়েছিল আমাকে প্রথমে এসেই মানে কোনো কথা ছাড়া একটা ছেলে থাপ্পড় মারে। ওকে আমি থাপ্পড় মারে এবং বলে যে ভিতরে 4টা ছেলেকে আটকায় রাখছে সে শিবিরের, এরাও আটকায় এখানে, পুলিশকে দিয়ে দিবে। পরে আমার এলাকার এক ছোট ভাই, ও আমার সম্পর্কে সবই জানে এবং আমাকে খুব ভালো করে চিনে যে আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। এবং এলাকায় মোটামুটি আমার একটা পরিচিতি আছে যে আমি এটা 18 তারিখের গল্প। এবং সেখান থেকে আমাদের বলে একটা গালি দেয়, একটা গালি দিয়ে বললে সোজা এবিন ভিতরে চলে যাবে। বলে যে ওই আমার ছোট ভাইটা বলে যে ভাই ও এরকম ভালো ছেলে, ওর ভাই ও কোনো রাজনীতি করে না, ওকে আপনি ছেড়ে দেন, আমি ওর সম্পর্কে জানি। আমার বল ভাই আপনি চলে যান। আমি কোনো কথা না বললে আমি চলে আসলাম, দেখুন কাউকে দেখতেছি না, শুধু ঝামেলা করলাম। যেহেতু আসলে কেউ নেই ওই সময়, কেউ যেহেতু নেই পাশে, একা একা ঝামেলা না করা বুদ্ধিমানের কাজ। এরপর আমি চলে আসি, বাসায় চলে আসি। এবং আসলে যদিও বাসায় আসে কিন্তু ওই ঢাকা কেন্দ্রিক এবং বিভিন্ন জেলা কেন্দ্রিক যে ভিডিওগুলো, এটা আসলে এত ক্ষত বিক্ষত মনটাকে করে এটা কোনো প্রকারে আসলে মানে স্থির থাকতে পারি না। সবসময় ভাবি কিভাবে কি করা যায়। এবং আমি আমার এলাকাতে এক বড় ভাই আছে নাম সোহাগ, আমি ওকে বারবারই বলি। এবং এছাড়া সবিককে আমি বলি যে দোস্ত কি দেখি করা যায়, আমার বন্ধু হয়, আমি বলি বন্ধু কোনো আন্দোলন করা যায় নাকি? তাহলে হ্যাঁ বন্ধু হবে। ও এটা বলে সম্মত 22 তারিখে চলে যায়, ওগুলো ঢাকা থেকে আসি, এসে একটা প্রোগ্রাম করবো আমরা। আচ্ছা ঠিক আছে। আমাকে বললো যে বন্ধু আমাকে একটু দিয়ে আসার ব্যবস্থা করে, ঢাকায় বাসে তো যাইতে পারবো না, তোর গাড়ি থেকে আমার আবার গাড়ির বিজনেস আছে, যে কারণে আমাকে বলে তুই একটু গাড়িতে করে আমাকে দিয়ে আসিস। তাই বললাম আচ্ছা ঠিক আছে। সেরকম পরিবেশ হয়নি, পুরো বাসে চলে যায় আর কি। এরপর আমি তো যেহেতু বিবাহিত, আমার 2টো সন্তান আছে। আমি এবং আমার মিসেস ভিডিওগুলো দেখে সবসময় চিন্তা করি যে মাগুরাতে কোনো প্রকার আন্দোলন হইলে, নেক্সট আন্দোলন হইলে আমরা দুজন একসাথে যাবো এবং সন্তানকে নিয়ে যাবো। যেহেতু ভিডিও দেখছি অনেক পরিবারের দম্পতিদের সন্তানদেরকে নিয়ে আসছে, আমার ভিতরে স্পিরিট ছিল যে আমি এরকম আমার সন্তানকে নিয়ে আমি আন্দোলন আসবো। এবং আমার মিসেস আসতে আগ্রহী ছিল, সে আসতে চাইছিল, কিন্তু শেষ পর্যায়ে আমার ফ্যামিলি কেন্দ্রিক চাপের কারণে আমি তাদেরকে নিয়ে আসতে পারিনি। পরিস্থিতি অনেক খারাপ ছিল, বাচ্চা নিয়ে আসা অনেক রিস্ক ছিল, নিজে আসাই রিস্ক ছিল। আমাদের পরিকল্পনা হয় যে আমি বাজারে ব্যাগ নিয়ে আমি প্রথমে আড়তে থাকবো। পরে আমি সকালে আমাকে বলা হয়েছে তুমি একটু দেখে আসো, সকাল আমাকে বলে তুমি একটু পরিস্থিতি দেখে আসো, মাগুরার অবস্থা কি এখন, যে দেখে আসো। আমি আসি ভাইনামার দেখে সাদা একটা গাড়ি, কয়েকজন পুলিশ, এবং পাশাপাশি আমি ঢাকা ওরে বলি যে আসলে পরিবেশ সেরকম না, কেউ তেমন নাই। তা বললো আমার 9:30টার দিকে তুই তাহলে তোমার থাকার দরকার নেই, কাজের দরকার নেই, তুমি হাসপাতালে চলে যাও, হাসপাতালে রোগীমুখী দেখো, ঠিক জাস্ট 9:30টার দিকে তুমি ভাইনামার চলে আসবা। এবং পরবর্তী আমাকে ফোন দিয়ে বললো যে 9:30টা না, আমার 10টায় প্রোগ্রাম করছি। এরপর আমি আবার মানে ওই সময় এরকম আপ ডাউন হতেই থাকে, এটা জুলাই ধরেই হয়। জুলাই কয়দিন আন্দোলন করেছেন? আসলে আমি 18 তারিখে আমি যাই, যেহেতু একটা থাপ্পড় খাই, আর দ্বিতীয় 4 তারিখে আন্দোলন। তারপরে জুলাই আর আন্দোলন করতে পারেননি, আপনারাও কিছু করতে পারেননি। এরপরে একবারে 4 তারিখে চলে গেছেন। 4 তারিখের কথা একটু বলি, যেহেতু সবাই 4 তারিখের কথা বলি। 4 তারিখে আমি যখন এখানে আমি চলে আসি, তখন আমার একটা ছোট ভাই আছে নাম তপু রায়হান। তবু আমাকে বলে যে ভাই আপনি আসলে আমি যাবো, যদি আপনি আসেন। আমি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তবু এবং 28 ছিল ফাইম, ওর দোকানে আর কি কাজ করতে, পোল্ট্রি বিজনেস, ওর দোকানে আর কি থাকতেছে এটা। এরপরে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন আমার মাথায় একটা হেলমেট থাকে, এবং আমি ছাত্রলীগ বলে কোনো ইয়ে নাই, যাদেরকে পাইছি সবাইকে বলছি আন্দোলন আসার কথা।
আচ্ছা, আমি আমার বাড়ি থেকে বেরোনোর সময় আমি যাদেরকে যখন রাস্তায় পাইছি, এমনকি ইভেন্ট ওই যে আমাকে কালো জাহাঙ্গীর ছেলে ছিল, বলে যাও পরে বুঝবানে, আমাকে এভাবে বলছে যাও পরে বুঝবানে। মানে এটা সাধারণ হুমকি তো হয়ে আমি গেল। কিছু মনে করে দেয়, আমি আমাদের পোলাপান যা ছিল সবাইকে ডাকতে দেখতে আসছে, তোমরা আসো। পরে আমার ডাকে শুধুমাত্র দুজন সাড়া দেয়, তপু রায়হান এবং ফাহিম। আমি দুজনকে আমি নিয়ে আসি। যদিও এদেরকে নিয়ে আসতে আমাকে দেরি হয়ে যায়, আমি সেটা যে পুলিশকে দাবড়ায় নিয়ে মসজিদের দিকে ভিতরে চলে যেতেছি। এটা আমার 4 তারিখে। এরপরে আমি আন্দোলন যোগদান করি, রাব্বি ভাই গরুর রাব্বি ভাইকে নিয়ে হাতাশি করে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে যাওয়ার পরে আমরা তো আরো বেশি বেপরোয়া হয়ে যাই, যখন ভারী গুলি লাগে তখন আমরা আরো বেশি বেপরোয়া হয়ে যায়। আচ্ছা, রাব্বি ভাই মারা যাওয়ার পরে আপনারা কি আন্দোলন চালিয়েছিলেন নাকি ওই টাইমে অব্যাহতি দিয়ে দিয়েছিলেন? রাব্বি ভাই যেহেতু একজন মারা গেছে, যখন আমাদের কাছে খবর আসে যে রাব্বি ভাই মারা গেছে এবং ভেনে করে আমার সামনে পরে নিয়ে আসতেছিল, মনে আছে একটা লোক মুরব্বী লোক মুখে দাঁড়িয়ে ছিল, ওরা একটা থরকসি ছিল, তখন ওই কোচ দিয়ে রাব্বি ভাইকে মানে সে মারা গেছে, এরপর ওই কোচ দিয়ে তাকে তারপর আক্রমণ করতে গেছিল। এটা মানে সে কি মারা যায়নি ওরা মনে করছে যে মারা যায়নি, এরকম আমরা হয়তো এরকম মানে সে আওয়ামী লীগের লোক মানে ওই পক্ষের। আচ্ছা, ওই লোকের কথা আমার খুব মনে পড়ে যে এই লোকটা মানে এতটা নিষ্ঠুরতা দেখাইছে যে সে আসতেছে ভ্যানে আসতেছে, তখন আসতে আর কি ও তার দিকে কোচ তাক করে যে তাকে কোচ দেওয়ার খুব দিবে এরকম। আচ্ছা, 5 তারিখের ঘটনা একটু জানতে চাই, 5 তারিখের অনুভূতিটা একটু শেয়ার করবেন। 5 তারিখে যখন শফিক এবং দেলোয়ার ওরা সকাল সকালে মাগুরার উদ্দেশ্যে রওনা করে এবং আমি তো আসলে 5 তারিখে গুলিবিদ্ধ হই, আমার চোখে গুলি লাগে। আচ্ছা, কোন চোখে? আমার ডান চোখে গুলি লাগে 5 তারিখে, 4 তারিখে, আর এবং মাথায় ইট লাগে, পায়ে ইট লাগে। আমি মোটামুটি ভালো ইনজুরি হই এবং এটা 4 তারিখ পর্যন্ত আপনি সুস্থ, 5 তারিখে এটা আপনার? না, এটা 4 তারিখে আমার লাগে। 4 তারিখে যখন লাগে তখন আমাদের একটা ভাই ছিল, তার নাম ছিল জুবায়ের। আমরা এইটুকু একটু শুনতে চাই যে 4 তারিখে আপনার কিভাবে গুলি লাগে আর হচ্ছে আসলে যখন একটার পরে 1:10 এর দিকে 1:10-15 বাজে, ওই সময় আমি নামাজের উদ্দেশ্যে করে মসজিদের দিকে যাইতেছিলাম, নামাজ পড়ে আবার বের হবো। এটা কোন মসজিদে যাচ্ছে? এটা বান্দরবানের ব্যাপারে মসজিদ। আচ্ছা, তখনই আসলে সবাই যাওয়ার ছেড়ে আবার সামনের দিকে ধাবিত করছে, তখন আসলে মসজিদে না যে আমি ওইখান থেকে আবার ওই আন্দোলন দিকে দৌড় দিই। দৌড় দেওয়ার পরে আমি মসজিদের মানে ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে আর কি আমার চোখে গুলিটা লাগে। তখন আমি চোখ দিয়ে বসে পড়ি এবং মসজিদের মধ্যে আসি, এসে অনেকে দেখে আমার চোখ দিয়ে ব্লাড আসে, তবে ভিতরে আল্লাহর রহমতে কিছু হয়েছিল না, উপরে পর্দা ফেটে গেছিল। আচ্ছা, তা আপনি এখন সুস্থ আছেন? এখন আলহামদুলিল্লাহ সুস্থ। পরে আমাকে ওই জুবাইর নামে একটা ছেলে ছিল আমাদের সিনিয়র এবং তৌফিক নামে বন্ধুর মতো আর কি, ওরা দুজনে আমাকে এই মসজিদের পাশে একটা ফাঁকা ঘর থেকে বিল্ডিং থেকে ওই বিল্ডিং এখানে বসে থাকে। পরে ওরা আমাকে বলে যে ভাই আপনি খুবই অসুস্থ দেখা যাচ্ছে, আপনাকে চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, আপনি আর থাকেন না, আপনি চলে যান। পরে আমি প্রায় 3:30টার দিকে আমি বাসায় ব্যাক করি এবং আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। পরে আমাকে বড়ই ডাক্তার দেখাতে নিয়ে যায়, যদি সম্ভব ছিল না আমাকে বড়ই ডাক্তার দেখাতে নিয়ে যায় আমার ফ্যামিলি মেম্বার্স। এবং 5 তারিখে আমি আবার আন্দোলনে আসি। 5 তারিখে আমি যখন আসি, আমার বেবি আমার 2 পা জড়ায় ধরছিল যে আমি তোমাকে যাইতে দেবো না অসুস্থ অবস্থায়। আমি বললাম যদি আমি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দেখা হবে, আর যদি ফিরে না আসে তাহলে আমার লাশটা উঠাই নিয়ে আসো, আমি এভাবে বলে আসি। এটা অনেক কষ্টের অনুভূতি আসলে। এবং পাশাপাশি আমি যখন 2 তারিখে আমরা বলি আপনার 4 তারিখের অনুভূতিটা অনেক খারাপ ছিল, আমাদের কাছে অনেক খারাপ লাগা ছিল, তারপরে এটা ভালো লাগা যে 4 তারিখে আপনি এরকম অসুস্থ হওয়ার পরে আপনি 5 তারিখে আবার অ্যাটেন্ড করেছেন। এটা আসলে দেশের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব ছিল না। আসলে আমার ভাইদের মৃত্যু দেখে আমার মনে হইতেছে না আমি মারা যাই, আমার এরকম মনে হচ্ছিল যে আমি দেখতেছি গুলি লাগতেছে, ভাইদের গুলি লেগে আসতেছে, তারপরে আমরা কখনো পিছন পা হইনি, আমার সামনে দিকে সবসময় সামনে থেকে আমরা এই করছি। আর 5 তারিখে আমি বিশেষ করে ফিলিস্তিনকে কেন্দ্র করে আমি আমার বাংলাদেশের দেশের একটা পতাকা এবং ফিলিস্তিনের পতাকা আমি অনেক আগেই কিনি। কিন্তু যখন আমি ওই আন্দোলন আর কি আমরা শেষ করে যে জানি যখন জানতে পারলাম যে সেখানে পালাইছে, পরে আমি আমাদের এলাকাতে আসি, যারা লীগের সমর্থন ছিল, যারা আমাদের বিপক্ষে ছিল, তাদের বাড়ি আর কি যেভাবে যাওয়া হয়, তাদেরকে খোঁজা হয় যে তারা বাড়ি থেকে আছে কিনা। ওই সময় আমি আমার হাতে পতাকাটা নিয়ে বের হই। এবং 5 তারিখে আমার মনে হয় আমি প্রথম যে পতাকা উত্তোলন করছে 5 তারিখে মাগুরাতে। এবং যদি 5 তারিখে যদি কারো ভিডিও থাকে এবং সেই ভিডিওতে দেখা যায় আমি একটা মোটা কুঞ্চিতে আমি কুঞ্চি হতে আমি পতাকা উড়াই এবং আমার সাথে অনেকে ছবি তোলে। অনেক সুন্দর অনুভূতি, এটা আসলে অনেক ভালো লাগে অনুভূতি। এবং পাশাপাশি 5 তারিখে যখন আমরা জানতে পারি যে মোটামুটি লুটপাট শুরু হয়েছে, তখন আমি এবং শফিকের নেতৃত্বে আমার 2টা মাইক বের করি
আমি এবং শফিকের নেতৃত্বে দুজনে আমরা দুটা মাইক বের করি, আমরা শহরে বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করি এবং ব্যবসায়ীদেরকে আমরা নাস্তা দিই যে আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা প্রত্যেকের দোকানের সামনে অবস্থান করেন, আপনাদের দোকান আমরা সেফটি দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের 5 তারিখে। ধন্যবাদ মোহাম্মদ হুসাইন ভাইয়া, আসলে এত সুন্দর করে এই গল্পটাকে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে মানে যারা বিবাহিত না তাদের জন্য বাবা মা সমস্যা ক্রিয়েট করে, আসতে দেয় না, কিন্তু যারা ম্যারিড পারসন আমার মনে হয় তাদের জন্য বাবা মা প্লাস বউ প্লাস আপনার বাচ্চা ছিল 2টা, এটা অনেক বড় একটা ত্যাগ করেছেন আপনি, যে ওই টাইমে কিছু হয়ে গেলে রাব্বি ভাইয়ের মতো আজকে আপনার সংসারটা কি হতো বা বাচ্চা 2টার কি হতো, এটা ভাবার থেকে আপনার মাথায় ছিল যে না আগে দেশের জন্য কিছু করতে হবে। এই জায়গা থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা মাগুরা নিউজ টিভিকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আসলে জুলাই আমাদের অনুভূতি, জুলাই আমাদের আশা ভরসা, আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। তাই আমরা দেশবাসীকে বলতে চাই যে এই জুলাই থেকে পরবর্তী যে প্রজন্ম তারা শিক্ষা নেবে এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা যারা আসবে তারা শিক্ষা নেবে যে আসলে যদি আওয়ামী ফ্যাসিস্টের মতো যদি যারা শক্তিশালী একটি দল ছিল তাদেরকে যদি আমরা পতন নিশ্চিত করতে পারি, এই বাংলার জমিন থেকে উৎখাত করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে শিক্ষা নেবে এবং আমাদের পূর্ববর্তী যে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সকল আন্দোলন সংগ্রাম থেকে তারা শিক্ষা নেবে এবং পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট আশা করি মাথাচাড়া দিয়ে এই বাংলার জমিন আর উঠতে সাহস পাবে না। ধন্যবাদ হুসেন ভাইয়া আমাদের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামটি কোনো রাজনৈতিক দলীয় প্রোগ্রাম না, এটা শুধু আপনাদেরকে জানানোর জন্য যে জুলাইয়ে আসলে সবার সঙ্গে কি হয়েছিল এবং তারা কত বাধা পার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেছিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যেসব ছাত্রীরা ছিলেন আমাদের আন্দোলনে, তাদের জীবনী এবং ওই জুলাই কেন্দ্রিক ধরে তাদের সঙ্গে কি কি ঘটেছিল সেই আলোকে আমাদের এই গল্পগুলো আবারও দেখতে মাগুরা নিউজ টিভিতে চোখ রাখুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে।